100.1 FM গোল্ড শুনছেন আপনারা। স্টুডিওর ঘড়িতে ৯টা বেজে ৩১ মিনিট হয়ে ৩৫ সেকেন্ড। সময় আরোগ্যর। আজকের আরোগ্যতে আমরা রয়েছি আমি মল্লিকা, আমি সঞ্জয়। আর আজ জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষেই আমাদের এই অনুষ্ঠান জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস এবং আমরা, অর্থাৎ এই দিবস নিয়েই কথাবার্তা এবং সেই নিয়ে যাবতীয় প্রশ্ন আমরা যার কাছে রাখবো। আজকের আমাদের অতিথি ডাক্তারবাবু যিনি রয়েছেন ডক্টর সৈকত গুপ্ত। ডক্টর সৈকত গুপ্ত কলকাতার স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে রয়েছেন ডাইরেক্টর অফ সার্জিক্যাল অঙ্কোলজি হিসেবে। এছাড়াও উনি অফিস বিয়ারার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ সার্জিক্যাল অঙ্কোলজি। আমাদের অনুষ্ঠানে ডাক্তারবাবুকে স্বাগত জানাই। আমাদের ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে আপনারা উপস্থিত হবেন। সেই পাসওয়ার্ড নিয়ে, পাসওয়ার্ড গুলো তো জানা কিছুই না। 22480808 এই ল্যান্ডলাইন নাম্বারে সরাসরি কথা বলবেন ডক্টর গুপ্তর সঙ্গে। হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 তে মেসেজও করতে পারেন। এছাড়া আপনারা এই মুহূর্তে দেখছেন লাইভ ফেসবুক লাইভ 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার দুটি পেজ থেকে সাইমালটেনিয়াসলি সেখানে এসে ইনবক্স করতে পারেন। সরাসরি কথা বলুন আমাদের অতিথি ডাক্তার সৈকত গুপ্তের সঙ্গে। ডাক্তার সৈকত গুপ্ত, প্রথম যে প্রশ্নটা আমরা করব তা হলো, একটা সময় আজ থেকে 20-30 বছর আগে শুনতাম ক্যান্সার মানে নো আনসার। আজ কিন্তু আপনারা, আমি একদম গোটা কৃতিত্বটা আপনাদের দিতে চাই, বিশেষ করে এই ক্যান্সার সচেতনতা দিবসের প্রাককালে আপনার মাধ্যমে আপনার মতো সমস্ত ক্যান্সার চিকিৎসককে আপনারা কিন্তু আমাদের জীবনটা ফিরিয়ে দিয়েছেন। বহু ক্ষেত্রে বহু মানুষকে আমি চিনি পার্সোনালি যারা ক্যান্সার নিয়ে দিব্য আছেন, তাদের কাজ তাদের পেশায় দিব্য রয়েছেন। এই যে ফিরিয়ে দেওয়া, ক্যান্সারের এই ভয়টা আসলে কি? সময় ছিল যখন ক্যান্সার মানে একটা দুরারোগ্য অসুখ বোঝাতো আপনি, এবং যেটা আপনি বললেন, আমাদের ছাত্রাবস্থায় ক্যান্সার পেশেন্ট মানে আমাদের প্রফেসররা বলতেন দেখো এটা কিছু করা যাবে না। আজকে কিন্তু তা নয়। আজকে ক্যান্সার আর 5টা অসুখের মতোই কিন্তু অতিক্রম করে স্বাভাবিক জীবনে, নর্মাল জীবনযাপনে ফিরে যাওয়া যায়। এইটা মানুষের জানা দরকার। ক্যান্সার মানে কিন্তু শেষ জিনিস নয়। আগে ছিল কি, ক্যান্সার হলো মানে স্যান্ড ক্লকটা উল্টে গেল, এখন তা নয়। এটা কেন হয়েছে এটা বুঝতে গেলে ক্যান্সার জিনিসটি কি বুঝতে হবে। লোকের মনে নানা ভ্রান্ত ধারণা আছে। ধরুন খুব সোজা করে যদি বোঝাতে যাই, আপনাদের শরীরে যদি কথা কেটে ছড়ে গেল, কি হয়? সে ক্ষতটা ভরে হিলিং হয়ে যায়। তার মানে যে ক্ষতটা হলো, তার মানে যে আশেপাশের সেলে একটা সিগন্যাল যায় কিছু, তোমরা আবার ডিভাইড করো, করে ক্ষতটা ভরো। এটা সেল ডিভিশনের একটা স্টার্ট সিগন্যাল আছে। আবার ক্ষতটা যখন ভরে যায় তখন একটা স্টপ সিগন্যাল আসে, ক্ষতটা ভরে গেল, তোমরা সেল ডিভিশন বন্ধ করে দাও। শরীরের কোথাও, স্তনে হতে পারে, লাঙে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, যদি অকারণে একটা স্টার্ট সিগন্যাল আসে এবং কিছু সেল ডিভাইড করতে শুরু করে এবং স্টপ সিগন্যালটা না আসে, তখন একটা পিণ্ড অফ সেলস তৈরি হয় এবং ক্রমশ সেই পিণ্ডটি সাইজে বাড়তে থাকে, কারণ স্টপ সিগন্যালটা তো নেই। এবার যে পিণ্ডটি তৈরি হলো এটা একটা টিউমার। শরীরের বহু জায়গায় টিউমার ফর্ম হতে পারে। এবারে টিউমার দুরকম ব্যবহার হতে পারে সেই টিউমারের। সে ভদ্র ছেলে হতে পারে, সে বাড়তে থাকলো কিন্তু যে অর্গানে সীমিত সে অর্গানেই রইলো। একটা সাইজের পর মানে খুব বড় হলেও সে ছড়ালো না। এরকম টিউমারের অসংখ্য উদাহরণ আমাদের প্রত্যেকের জীবনে আছে। ব্রেস্টে মেয়েদের ফাইব্রয়েডিনোমা হয়, সবচেয়ে কমন জানেন মহিলাদের ফাইব্রয়েড হয় ইউটারাসে, বিনাইন ফাইব্রয়েড, যার জন্য বেশিরভাগ মহিলার হিস্টেক্টমি হয়। এদেরকে বলে বিনাইন টিউমার। এরা ভদ্রভাবে বিহেভ করে টিউমারগুলি। কিছু টিউমার অভদ্র হয়, তারা ডিভাইড করতে করতে স্টপ সিগন্যালটা আসে না, তারা আশেপাশের অর্গানকে ডাইরেক্টলি ইনভেড করে। এটা সৈন্যের কথা ভাবো, এটা একটা আর্মির মতো, সে তার সীমান্ত পেরিয়ে অন্য দেশের মধ্যে ঢুকে গেল, সেটা হচ্ছে লোকাল ইনভেশন। আর কিছু কিছু আউটলাইং ইউনিট তারা ছড়াতে শুরু করলো রক্ত দিয়ে, করে অন্যান্য অর্গানে গিয়ে তাদের কলোনি স্থাপন করা শুরু করলো। সেই কলোনিগুলিও একই হারে বৃদ্ধি পেতে শুরু করলো, করে সে অর্গানগুলোকে ডিস্ট্রয় করতে শুরু করলো।
এইটা হলো ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার। এবার এই যে ক্রমশ জিনিসটা হলো, একটু বড় হলো, তারপর একটু বড় হলো, তারপর সে সৈন্যবাহিনী নিজের সীমান্ত পেরিয়ে ডাইরেক্টলি আরেকটি অর্গানে ঢুকলো। এই যখন সীমাবদ্ধ রয়েছে অর্গানের মধ্যে, সেটাকে বলে স্টেজ 1 আর স্টেজ 2। এই গ্র্যাজুয়াল এই প্রোগ্রেশনটাকে আমরা সায়েন্টিফিক্যালি 4টে স্টেজে ভাগ করেছি। প্রত্যেকটি ক্যান্সারের 4টে স্টেজ, ব্লাড ক্যান্সার ছাড়া। যখন অর্গানের সীমাবদ্ধ তখন সে 1, একটু বড় হলে পরে 2। এবার যে যখন সে ডাইরেক্টলি অ্যাজ এ ইউনাইটেড ফ্রন্ট, যেরকম রাশিয়া ইউক্রেনে ঢুকেছে, অ্যাজ এ ইউনাইটেড ফ্রন্ট ঢুকলো একটা অন্য অর্গানের মধ্যে, সেটা হলো স্টেজ 3। আমরা বলি লোকালি অ্যাডভান্সড। কিন্তু তার স্পেশাল ইউনিটস গুলো যখন রক্তের মাধ্যমে এর মাধ্যমে আলাদা আলাদা করে ছিটকে যেতে শুরু করলো, যেরকম ভাবে কলোনিয়াল পাওয়াররা কলোনি স্থাপন করেছিল, সেটাকে আমরা বলি মেটাস্টেসিস। যখন গিয়ে কলোনিগুলি স্থাপন হলো, সেটা হলো স্টেজ 4। এই 4টে স্টেজে প্রত্যেকটি ক্যান্সার বিভক্ত, এবং এই 4টে স্টেজের ব্যাপারটা পুরোপুরি আলাদা। ক্যান্সারের আনসার আজকে হয়েছে, তার কারণ অনেকগুলো জিনিস একসঙ্গে মিলেছে। একটা হচ্ছে মানুষের সচেতনতা বেড়েছে, কারণ তারা আর্লি সাইন্স অ্যান্ড সিমটমস গুলি অনেক ক্ষেত্রে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি, তারা আগে এগিয়ে আসছেন। কাজে আর্লি স্টেজে মনে রাখবেন, অলমোস্ট সমস্ত ক্যান্সার, প্রায় সমস্ত ক্যান্সার আর্লি স্টেজে ধরা পড়লে কিউরেবল, 1 নম্বর। 2 নম্বর, ক্যান্সারের এগেনস্টে যে প্রিন্সিপাল 3-4টি হাতিয়ার রয়েছে, অপারেশন মানে সার্জারি, মেডিকেল ট্রিটমেন্ট, তার মধ্যে অনেক কিছু আছে, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি ইত্যাদি, রেডিওথেরাপি আর হরমোন থেরাপি। এর প্রত্যেকটি ছোট 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 ধাপে, কোনো বিরাট আচমকা সাংঘাতিক গ্রাউন্ড ব্রেকিং কিছু হয়নি, কিন্তু প্রতি বছর, প্রতি মাসে, প্রতিদিন, মানে ইয়েতে প্রত্যেকটার অ্যাডভান্সমেন্ট হচ্ছে। এই প্রত্যেকটির অ্যাডভান্সমেন্ট মিলে এবং আর্লি ডিটেকশনের ফলে আজকে, যেরকম ধরুন আগে আমাদের সময় 80% ক্যান্সার পেশেন্ট সার্ভাইভ করতো না, আজকে ভারতবর্ষে 80% সার্ভাইভ করে, ঠিক উল্টে গেছে। আজকের আমাদের অনুষ্ঠানের সূচনাই হয়েছে সচেতনতার বার্তা দিয়ে। আগামী 7ই নভেম্বর জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস, সেটাকে মাথায় রেখেই আজকের এই অনুষ্ঠান। কিন্তু প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটাই আমাদের ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি। তো এর কি কোনো প্রিভেন্টিভ কিছু আছে? টিকা দিয়ে কি সত্যি ক্যান্সার ঠেকানো যায়? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, নিঃসন্দেহে। ক্যান্সার প্রিভেনশন জন্য কতগুলি লাইফস্টাইল ব্যাপার রয়েছে। কয়েকটি গোল্ডেন রুল বলবো। একটা হচ্ছে অ্যাবসলিউটলি নো টোব্যাকো। টোব্যাকো ব্যান, সেটা সিগারেট বা বিড়ির মাধ্যমে স্মোক টোব্যাকোই হোক, বা মুখে পান, গুটখা, খৈনি, চুন, যেগুলো ওই যেসব প্যাকেটে ঝরে না, ওইগুলো প্রত্যেকটা ওরাল টোব্যাকো। এইটা বর্জন করতে হবে সমাজকে। চিন্তা করে দেখুন, আজকে ওরাল ক্যান্সার, আজকে যদি সারা পৃথিবীর সমীক্ষা নেন, সারা পৃথিবীতে যত ক্যান্সার হয় ওয়ার্ল্ড ওয়াইড, ওরাল ক্যান্সার 1%। ইন্ডিয়াতে ওরাল ক্যান্সার আমাদের সব ক্যান্সারের 55%, মানে 50 গুণ আমাদের দেশে বেশি ওরাল ক্যান্সার, মুখের ক্যান্সার। এর একমাত্র কারণ হচ্ছে ওই চেবানো, সারাক্ষণ ধরে গুটখা, খৈনি ইত্যাদি চেবানো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যালকোহলটা মডারেশনে। 3 নম্বর হেলদি ইটিং। দেখুন, আমাদের সবকিছুতে আজকাল ইনসেক্টিসাইডস, ফার্টিলাইজার ইত্যাদি আছে, কাজে আপনি কতই বা খাওয়া দাওয়া সম্বন্ধে কেয়ারফুল হবেন, এগুলোর সব কোনটা কার্সিনোজেনিক মানে ক্যান্সার কজিং, এটা সম্বন্ধে গবেষণাও খুব কম, সব কিছু জানা নেই। কিন্তু গ্রিন লিফি ভেজিটেবলস বেশি পরিমাণে, মাছ, হোয়াইট মিট বেশি, রেড মিট কম। তাহলে কি বললাম? টোব্যাকো নো, অ্যালকোহল মডারেশন, হেলদি ইটিং, শাকসবজি বেশি, হোয়াইট মিট বেশি, রেগুলার এক্সারসাইজ।
দিনে 15 মিনিট বা আধ ঘন্টা এক্সারসাইজও কাজ করে। হেলদি লাইফস্টাইল, রেগুলেটেড লাইফস্টাইল, বিদেশি শ্বেতাঙ্গদের পক্ষে সান এক্সপোজার প্রিভেনশন, সানস্ক্রিন, ওদের সান এক্সপোজার থেকে অনেক ধরনের স্কিন ক্যান্সার, আমাদের দেশে সেটা অতটা প্রযোজ্য নয়। মেয়েদের ক্ষেত্রে টিকা, আমাদের ভারতবর্ষে মেয়েদের প্রধান ক্যান্সার হচ্ছে স্তন আর সার্ভিক্সের, আর ছেলেদের হচ্ছে লাং আর ওরাল ক্যান্সার। লাং ক্যান্সার পুরোপুরি হ্যাবিট থেকে তৈরি হয়, টোব্যাকোর জন্য, স্মোকিং এর জন্য। ওরাল ক্যান্সার পুরোপুরি লাইফস্টাইল ড্রিভেন, লাইফস্টাইল থেকে হয়, লাঙেরই মতন, টোব্যাকো থেকে। মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার কিন্তু ভাইরাস থেকে হয়, এবং এই ভাইরাসটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড, যৌন ভাবে ট্রান্সমিটেড ফ্রম পুরুষের থেকে। এই হওয়ার পর বোঝাও যায় না, 10, 12, 15 বছর পরে ক্যান্সারটা আস্তে আস্তে প্রি ক্যান্সার স্টেজ থেকে। সবার হবে তা নয়, যারা এদের ভাইরাসটার নাম HPV, আপনারা HIV-র নাম শুনেছেন, এইডস ভাইরাস, এর নাম HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। যৌন সংক্রমণে হয়, ঘুমিয়ে থাকে মেয়েটির সার্ভিক্সের মধ্যে, গ্র্যাজুয়ালি সার্ভিক্সে চেঞ্জ হতে থাকে, তারপরে একটা সময় গিয়ে ইনভেসিভ ক্যান্সার, ওই যেরকম বললাম শরীর পাশের ঢুকে পড়ে। এইটা পিউবার্টাল মেয়েদের, মানে 12 থেকে 14-18 বছর বয়সের মধ্যে, মানে যৌন সংক্রমণ হওয়ার আগে, প্রথম যৌন সেক্সুয়াল এনকাউন্টার হওয়ার আগে এখন এই HPV-র ভ্যাকসিন বেরিয়ে গেছে। আর 4টি ভাইরাস কজ ডিজিজের মতো সমস্ত মেয়েকে এই বয়সে প্রিপিউবার্টাল সময় সার্ভিক্যাল ভ্যাকসিন নিয়ে নিতে হবে। এতে এই যে ভয়ঙ্কর মারণ রোগ সার্ভাইকাল ক্যান্সার, এর ইনসিডেন্স অনেক কমে যাবে। আমরা ইনফ্যাক্ট এখনো অনেক কম দেখি। আমরা ছাত্রাবস্থায় যা দেখতাম, যখন টাটা মেমোরিয়াল স্কুল বম্বেতে আমাদের ছোটবেলায় কাজ করতাম অনেক বছর, তখন যে পরিমাণ দেখতাম নর্দার্ন ইন্ডিয়া থেকে আসতে, এখন কমে গেছে। মেয়েদের অ্যাওয়ারনেস বেড়েছে। আর ব্রেস্ট ক্যান্সার তো আর্লি সাইন্স অ্যান্ড সিমটমস জানলে মেয়েদের পক্ষে পিক আপ করা খুবই ইজি। ফোনে আমাদের একজন রয়েছেন, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি শঙ্কর বাগ বলছি, মশাট, হুগলি থেকে। বলুন। ডাক্তারবাবুকে নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, কেউ ধরো ঘন ঘন ড্রিঙ্ক করছে, ড্রিঙ্ক করার ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানে সে ড্রিঙ্কটা এখন বেশি করে ফেলেছে, ঘন ঘন কাশতে গিয়ে মুখের মধ্যে রক্ত পড়ছে, 1 নম্বর। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি কথা বর্তমানে যখন জড়িয়ে যাচ্ছে বা কথা ঠিক মতো স্পষ্ট বোঝা যাচ্ছে না, এইখান থেকে কতটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে? 3 নম্বর হচ্ছে, ক্যান্সার কি বংশগত? 3 নম্বর প্রশ্ন। নমস্কার। খুবই ভালো প্রশ্নগুলি করেছেন। এই যে মুখ থেকে রক্ত আসার ব্যাপারটা বললেন না, এখান থেকে আমি চলে আসি ক্যান্সারের প্রাথমিক সাইনস অ্যান্ড সিমটমস। এটা খুব সহজভাবে বলার চেষ্টা করব। এইটা যদি জনসাধারণের জানা থাকে, তাহলে লোকে আরো সচেতন হবেন এবং অনেক আগে আর্লি স্টেজে এগিয়ে আসবেন চিকিৎসা, মানে টেস্টিং এর জন্য। যদি মাথা থেকে শুরু করি, ওপর থেকে যদি নিচে নামি, মুখের ভেতর কোনো ঘা যেটা কিনা সারছে না, ইউজুয়ালি ব্যথা হয় না প্রথম দিকে, পরের দিকে ব্যথা হয়, ওই জন্য প্রথম দিকে লোকে এটা অবজ্ঞা করে। যে কোনো কারণে গলা বসে গেছে, ঠিক হচ্ছে না, মানে আচমকা, এগুলো রোজকার সিমটম, কিন্তু আপনি বলবেন যে এটা আমারও হয়। একটা ক্রনিক কাশি যেটা সারছে না, গলার মধ্যে একটা ডেলা হঠাৎ হলো কিন্তু ব্যথা নেই, এই ব্যথা নেই ব্যাপারটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। ক্যান্সার প্রথম দিকে পেনলেস, গলায় একটা ডেলা হলো, ব্যথা নেই, কাশিতে রক্ত হলো, ইনফ্যাক্ট শরীরের যে কোনো জায়গা থেকে অ্যাবনর্মাল ব্লিডিং হলো, সেটা কাশিতে আসতে পারে, পেচ্ছাপে আসতে পারে, স্টুলে আসতে পারে, পায়খানার সঙ্গে রক্ত, মেয়েদের অস্বাভাবিক মেনস্ট্রুয়াল ব্লিডিং, নাক দিয়ে রক্ত, যে কোনো আমাদের যে ছেদগুলি রয়েছে বডিতে, এনি ব্লিডিং ক্যান্সারের আর্লি সাইন হতে পারে।
খাবার গিলতে কষ্ট বা খাবার গিলতে ব্যথা বা ক্রনিক সোর থ্রোট, মেয়েদের স্তনের ক্যান্সার খুব কমন। স্তনে হাতে লাগলো একটা পিণ্ড, ব্যথা নেই, পেনলেস ব্রেস্ট লাম্প, বা বগলে একটা পিণ্ড, ব্যথা নেই, বা আচমকা নিপল দিয়ে কোনো ডিসচার্জ হলো, বিশেষ করে সেটা যদি ব্লাডি মানে রক্তের ছাপ থাকে, বা নিপলের হঠাৎ কোনো শেপ অ্যান্ড সাইজে পরিবর্তন হলো, চামড়ায় কোনো ঘা যেটা অনেকদিন ধরে সারছে না, বা হঠাৎ করে একটা জরুল যেটা হয়তো নতুন করে এলো, বা সেই জরুলটি ছোটবেলা থেকে ছিল, হঠাৎ কিরকম পরিবর্তন হলো, চুল করছে, ব্যথা করছে, রক্ত পড়ছে, একটু সাইজটা বড় হয়ে গেছে। এবার আসছে খুব কমন সাইন সিমটমে, অম্বল, যেটাকে আমরা গ্যাস বলি, ডিসপেপসিয়া, অনেকদিন ধরে প্যান্টোসিড খেয়ে এসব খেয়ে যাচ্ছেন, সারছে না, ওজন কমছে, হঠাৎ হঠাৎ জন্ডিস হলো, হঠাৎ পেটে কোনো ব্যথা হলো যেটা ওষুধ খেয়ে সারছে না। ধরুন এই যে বললাম পায়খানা রক্ত, আমরা যে কত দেখেছি যে অনেক দিন ধরে পাইলস পাইলস বলে তার চিকিৎসা চলছে, কিন্তু কেউ কোলোনোস্কোপিটা অ্যাডভাইস করছেন না। মেয়েদের অ্যাবনর্মাল ব্লিডিং, এটা আমি আগে এসেছি, পেচ্ছাপে রক্ত, তাহলে এত জিনিস তো মনে রাখা সম্ভব না। ব্রেস্টটা মনে রাখতে হবে, ব্রেস্টের লাম্প, বগলে লাম্প, নিপলে কোনো চেঞ্জ। কারণ ব্রেস্টটা কেন মনে রাখতে হবে, আচ্ছা ব্রেস্টে আসার আগে একটা কথা বলে রাখি, আমি যে সাইন সিমটম গুলো বললাম এগুলো কিন্তু রোজকার আমাদের সবার হচ্ছে। তার মানে জিনিসটি কি দাঁড়াচ্ছে, যে কোনো ধরনের প্রসঙ্গ যদি শরীরে আসে, সেটা খুব সামান্য হলেও কিন্তু 1-1.5 মাসের মধ্যে ঠিক না হলে ডাক্তার দেখাতে হবে। 2 weeks to 3 weeks ম্যাক্সিমাম, 2-3 সপ্তাহের মধ্যে ঠিক না হলে ডাক্তার দেখাতে হবে। এবং ডাক্তার একবার দুবার যদি শুধু ওষুধ দিয়ে ছেড়ে দেয়, তাহলে ডাক্তারবাবুকে বলতে হবে না আপনি আমার টেস্ট করান, আমার পাইলস বলে চিকিৎসা হচ্ছে কিন্তু আমার কিন্তু কোলোনোস্কোপিটা কেউ লিখেনি, পেটে ব্যথা হচ্ছে আমি কিন্তু ওষুধ খেয়ে যাচ্ছি, আপনি একটা এন্ডোস্কোপি করান বা একটা স্ক্যান করান। কাজে এখানে ডাক্তারবাবুদের সচেতনতার ব্যাপার আছে, ইনভেস্টিগেশন করতে হবে। কারণ এই পেটের ভেতরের বা বুকের ভেতরের লাং, পেটের ভেতরের ক্যান্সার কিন্তু চট করে ধরা পড়ে না, লেট স্টেজে ধরা পড়ে। যেগুলো সামনে দেখা যাচ্ছে, মুখের ক্যান্সার, ধরুন মুখের ঘা আপনি বুঝতে পারছেন, স্তনের ক্যান্সার বোঝা যায়, ওইগুলো এই জন্য এগুলি আজকালকার মহিলারা বা যাদের মুখে ঘা হচ্ছে তাড়াতাড়ি চলে আসেন, এগুলো খুব কিউরেবল। ওরাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, হেড নেক ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, গলার একটা লাম্প, এগুলো আজকাল অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রেই কিউরেবল। ভয়ঙ্কর ক্যান্সার হচ্ছে যেগুলি ভেতরে, শ্বাসকষ্ট হচ্ছে, ওষুধ খেয়ে যাচ্ছেন, বা কাশি হচ্ছে, খাবার গিলতে, এগুলো যেগুলো ধরুন বুকের ভেতর, লাং, ইসোফেগাস, ফুড পাইপ, বিশেষ করে লিভার, গল ব্লাডার ক্যান্সার আমাদের ইস্ট ইন্ডিয়া ভীষণ কমন, কিন্তু প্রায় সমস্ত পেশেন্ট স্টেজ 3 বা স্টেজ 4 আসে। কাজে যে কোনো রকমের প্রসঙ্গ হলে তাড়াতাড়ি দেখাতে হবে এবং ইনভেস্টিগেশন ডিমান্ড করতে হবে, যে আমি করাবো আল্ট্রাসাউন্ড, আমি করাবো স্ক্যানটা, আমাকে করান, আমি এন্ডোস্কোপিটা করাবো। ওতে ভয় পেলে হবে না, যদি কিছু বেরোয় লোকের মনে থাকে, যদি আর্লি স্টেজে বেরোয় অলমোস্ট শিওরলি আপনি ভালো হয়ে যাবেন, ক্যান্সার হলেও। আমাদের ফেসবুক, আচ্ছা হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। বলছি যে আমার এক দাদা ভাই প্রস্রাবের থলিতে দুটো ছোট ছোট টিউমার হয়েছে। এটা এই এই 1 সপ্তাহ হলো ধরা পড়েছে। ডাক্তারবাবুর কাছে আবার একটা অন্য ডাক্তারের কাছে কালকে গিয়েছিলেন, উনি আবার একটা কি পরীক্ষা করতে দিয়েছে, বলছে এতে ক্যান্সারও হতে পারে, এটা কি ঠিক? আচ্ছা কি বললেন, কোথা থেকে? আমি শেওড়াফুলি থেকে অশোক দত্ত বলছি। বেশ, শুনতে থাকুন। আর এই যে পেচ্ছাপের থলি, এটাকে বলে ইউরিনারি ব্লাডার। ব্লাডারে ঠিক যেরকম প্রথমে বললাম, ভদ্র টিউমার হতে পারে, বেনাইন টিউমার, অভদ্র টিউমার হতে পারে, ক্যান্সার। এরা ইউজুয়ালি দেখা দেয় পেচ্ছাপে রক্ত আসে, এই জন্য বললাম যে রক্ত ব্যাপারটা নিয়ে খুব সচেতন থাকতে হবে। বিনাইন টিউমারও আসে, ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সারও আসে, আল্ট্রাসাউন্ড করে ধরা পড়ে, তারপর ডাক্তারবাবু, ওই জন্য বলতে হবে আমি আল্ট্রাসাউন্ড করাবো, আমাকে করান, আমাকে লিখে দিন। সিটি স্ক্যান করলে ধরা পড়ে,
এরপর একটা অপারেশন আছে TURBT বলে, এন্ডোস্কোপিক্যালি করা হয়, সেই টিউমারটি বাদ দেওয়া হয়। বিনাইন হলে আর কিছু করার দরকার পড়ে না। ক্যান্সার বেরোলে তখন তার চিকিৎসা করতে হয়। এগুলো ইউজুয়ালি প্রাথমিক স্টেজে ধরা পড়ে, কারণ প্রথমেই রক্ত বেরোয়। চলে আসি ফেসবুক পেজের একটা প্রশ্নে। যাদবেন্দ্র পণ্ডা জানতে চেয়েছেন, অনেক কিছুই লিখেছেন, তার মধ্যে যেটা জানতে চাইছেন যে কি সাবধানতা অবলম্বন করলে আর কি খাবার খেলে আমরা এই মারণ রোগ থেকে দূরে থাকবো। আর আরেকটা বিষয়, না কি মনে খাবার কোনটা? খেলে, হ্যাঁ আমরা মনে হচ্ছে এই প্রশ্নটাকে একটু হাতে হ্যাঁ, রাখি, কারণ এটা ইতিমধ্যেই- আমাদের আসতে তো হবেই। না শেষের- এছাড়াও ডাক্তারবাবু অলরেডি আমাদের বলেছেন লিফি ভেজিটেবলস এটসেট্রা এবং হ্যাঁ, মডারেট already বলেছেন লাইফস্টাইলের কথা। আমরা এটাতে আছি। আপনি একটা কথা বলছেন যে সমস্ত ধরনের ক্যান্সারের ক্ষেত্রে 4টি স্টেজ আছে, একমাত্র ব্লাড ক্যান্সার বাদে। ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? ধরুন ব্লাড ক্যান্সার পরে হেমাটো অঙ্কোলজি ওই বিষয়টির আন্ডারে। ব্লাড ক্যান্সারের ব্যাপারটি অন্যরকম। আমি এত যে কথাগুলি বলছি এগুলো সলিড ক্যান্সার। আমরা ব্লাড ক্যান্সার আর সলিড টিউমার্স বা সলিড ক্যান্সার দুটোকে আলাদা করি। ব্লাড ক্যান্সারটা সম্পূর্ণ আলাদা। ওখানে কোনো প্রিভেনশন, কোনো কিছু করে আপনি প্রিভেন্ট করতে পারবেন না। ওটা জিনের মধ্যে রয়েছে, কাজে ওটা যদি হওয়ার থাকে তো হবে। ওর ট্রিটমেন্ট পুরোপুরি মেডিকেল। ওর সেরকম ভাবে স্টেজ আছে ওটার, কিন্তু ওর ট্রিটমেন্টটা অন্যভাবে হয়। লিম্ফোমা বলে এক ধরনের হেমাটো অঙ্কোলজির আন্ডারেই পড়ে। আমাদের সারা শরীরে লিম্ফ নোড আছে, সেই লিম্ফ নোড সবকটির মধ্যে একসঙ্গে উৎপত্তি হয়। ওরও স্টেজ আছে, কিন্তু যে আমি যেভাবে উদাহরণগুলি দিলাম যে 1, 2, 3, 4 ইনভেট করছে, ওটা ঠিক ওই নিয়ম মেনে চলে না। ওদের অনেক ভ্যারাইটি আছে। লিম্ফোমার 20টি ভ্যারাইটি আছে, ব্লাড ক্যান্সারের অনেক ভ্যারাইটি আছে। অনেক ক্ষেত্রে ব্লাড ক্যান্সার টোটালি কিউরেবল। সেখানে কেমোথেরাপি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, টার্গেটেড থেরাপি ইত্যাদি থেরাপি ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে কিউরেবল। এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট চলে আসার পরে এখন অনেক ক্ষেত্রে কিউরেবল। বেশ। ব্লাড ক্যান্সারের একটা কঠিন নাম আছে, লিউকেমিয়া। লিউকেমিয়া। হ্যাঁ, তাহলে লিউকেমিয়া বলতে কি সব ধরনের ব্লাড ক্যান্সারকেই ধরা হবে? অনেক ধরনের আছে। লিউকেমিয়া আছে, মাল্টিপল মাইলোমা আছে। বেশিরভাগ ব্লাড ক্যান্সারকে লিউকেমিয়া বলেই ধরা হয়। কমনলি ক্যান্সার সবচেয়ে বেশি কোনটা দেখতে পান আপনারা? ভারতবর্ষে ছেলেদের মধ্যে মুখের ক্যান্সার, খৈনি গুটখার জন্য, এবং লাং ক্যান্সার স্মোকিং এর জন্য। এই দুটোই প্রিভেন্টেবল, এই দুটি হ্যাবিট বর্জন করলে। এই দুটি ক্যান্সার সম্পূর্ণ লাইফস্টাইল ঘটিত। মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের কথা আপনি একটু আগে বলেছেন। ছেলেদের ক্ষেত্রে যে বয়সের সঙ্গে সঙ্গে প্রস্টেটের সমস্যা, সেটা কি নিশ্চিতভাবেই ক্যান্সারের দিকে যেতে পারে? একটা গল্প বলি আপনাদের। লন্ডনে ওরা 90 বছর এই প্রস্টেট ক্যান্সার স্টাডি করবার জন্য 90 বছর বয়সে অতিক্রম করে যারা মারা গেছে নানা কারণে, ক্যান্সার জনিত কারণে নয়, তাদের সবার প্রস্টেট অটোপসিতে চেক করেছিল। একটা বিশাল সংখ্যা নাম্বার যারা অন্যান্য কারণে মারা গেছে। এই স্টাডিটা ইউকেতে হয়েছিল এবং তাদের মধ্যে প্রায় 80% প্রস্টেট ক্যান্সারও পাওয়া গেছিল। কাজে এই প্রস্টেট ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা যদি মানুষ বেশি দিন বাঁচে হওয়ার প্রবণতা খুব বেশি। যত টেস্টোস্টেরন কমে যায়, বয়স বাড়ে, প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য 50-এর উপর পুরুষ মানুষদের সবার অ্যানুয়াল হেলথ চেক আপের মধ্যে PSA-টা করা উচিত। প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এটা একটা ব্লাড টেস্ট। এটা রুটিন হেলথ চেক আপের মধ্যে 50-এর পরে করা উচিত। প্রস্টেট ক্যান্সার ভালো ক্যান্সার, যদি কথাটি ওইভাবে ব্যবহার করা যায়। অনেকগুলো আমরা বলি ভালো ক্যান্সার, অনেকগুলি খারাপ ক্যান্সার। প্রস্টেট ক্যান্সার ভালো ক্যান্সার কেন? কারণ বেশি বয়সে হয়, খুব স্লোলি গ্রো করে, খুব স্লোলি স্প্রেড করে। অনেক ক্ষেত্রে ক্যান্সারটি মানুষটিকে আউটলিভ করে যায়। আচ্ছা, মানে ভদ্রলোক অন্য কারণেই মারা যান, প্রস্টেট ক্যান্সার স্টেজ 4 হলেও, মানে হাড়ে ছড়া ইউজুয়ালি, সেটাকে বহুদিন কন্ট্রোলে রাখা যায়। কিন্তু ব্রেস্ট ক্যান্সার যে বললেন, যেহেতু আপনি ব্রেস্ট ক্যান্সারটি টাচ করলেন, কতগুলি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট তো করা যায় না, কোনো কিছু নেই আপনি প্রিভেন্ট করতে পারবেন।
কতগুলি ক্যান্সার প্রিভেন্টেবল, যেগুলো লাইফস্টাইল ঘটিত হ্যাবিটস বর্জন করে, হেলদি লাইফস্টাইল অ্যাডাপ্ট করে, যেগুলো মেয়েদের ধরুন সার্ভাইকাল ভ্যাকসিন নিলে তো ওটা নির্মূলই হয়ে যাওয়ার কথা যদি আমরা ইউনিভার্সাল ভ্যাকসিনেশন দিতে পারি। কিন্তু ব্রেস্ট ক্যান্সার সেরকম নয়। ব্রেস্ট ক্যান্সার অনেকগুলি মিক্সড কারণ রয়েছে। আর্লি পিউবার্টি, লেট মেনোপজ। আমরা কেন ব্রেস্ট ক্যান্সার এত বেশি দেখছি আজকাল? ব্রেস্ট ক্যান্সার ওয়েস্টার্ন ডিজিজ ছিল, পাশ্চাত্য দেশের ক্যান্সার। ইন্ডিয়াতে বেড়ে গেছে কারণ আমরা পাশ্চাত্য দেশের জীবনধারা নিয়ে নিচ্ছি। মেয়েরা অনেকে সিঙ্গেল থাকছেন, বিয়ে করছেন না, বিয়ে করলেও বেবি অনেক কাপলই লেট ম্যারেজ, লেট চাইল্ড বা নো চাইল্ড। ব্রেস্ট ফিডিং হচ্ছে প্রোটেক্টিভ ব্রেস্ট ক্যান্সারের এগেনস্টে। ব্রেস্ট ফিডিং অনেকে করছেন না বা বেবি হচ্ছে না। হাই ফ্যাট ডায়েট, পাশ্চাত্য আরবান লাইফস্টাইল, নাগরিক জীবন, এই সব কিছুর কারণে প্লাস একটা ইনহেরেন্ট জেনেটিক রয়েছে যেটা মাদের বা মাসিদের থেকে আসে। এইসব কারণে ব্রেস্ট ক্যান্সার বাড়ছে। কাজে ব্রেস্ট ক্যান্সার আপনি প্রিভেন্ট করতে পারবেন না, কিন্তু আর্লি ডিটেকশন করতে পারবেন। কি করে? ইউটিউবে ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের ভিডিও খুব ফ্রিলি অ্যাভেলেবল। প্রতিটি মহিলার 30 বছর বয়সের পর, আমি তো বলবো আগেও, ব্রেস্ট সেলফ এক্সামিনেশন মাসের একটি নির্ধারিত দিনে বা তারিখে ঠিক করে ইউটিউবের ভিডিও দেখে শিখতে হবে। প্রতি মাসে ওই দিনটিতে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করতে হবে, কোনো ডালা ব্রেস্টের মধ্যে পাওয়া যাচ্ছে কিনা। এটা করার একটা পদ্ধতি আছে, খুব সোজা। এতে করে অনেক মহিলা নিজেরাই খুঁজে স্টেজ 1, 2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ব্রেস্ট লাম্প নিয়ে আমাদের কাছে আসছে। এছাড়া 30-এর পরে প্রত্যেকের অ্যানুয়াল হেলথ চেকআপের অঙ্গ হিসেবে প্রতি বছর ইউএসজি ব্রেস্ট করতে হবে, আর 1 বছর ছেড়ে ছেড়ে ম্যামোগ্রাফি করতে হবে। এটা রুটিন অ্যানুয়াল হেলথ চেকআপের মধ্যে পড়ছে। ইনফ্যাক্ট আমি খুব স্ট্রেস করবো যে প্রতিটি মানুষের অ্যানুয়াল হেলথ চেকআপটি করা উচিত। অনেক ক্যান্সার, সব ক্যান্সার অ্যানুয়াল হেলথ চেকআপে বেরোবে না, কিন্তু অনেক ক্যান্সার বেরোবে। কাজে আর্লি স্টেজে ডায়াগনোসিস মানে কিন্তু ক্যান্সার হ্যাজ আনসার। চলে আসি আরেকটা প্রশ্নে। ফেসবুক পেজে অসীম সেন বিকে পাল অ্যাভিনিউ থেকে প্রশ্ন করেছেন, ডাক্তারবাবু 2023-এর জুলাইতে আমার পিটুইটারি অ্যাডেনোমা হয়েছিল আর পিটুইটারি গ্ল্যান্ড বার করা হয়েছে। আমার ট্রিটমেন্ট হয়েছিল, রেডিওথেরাপি হয়েছিল এবং এখন হাইড্রোকর্টিসন ট্যাবলেট খেয়ে যাই রোজ। প্রশ্ন যেটা, আমার মাথায় একটা আঁচিল আছে, 2 উইকস আগে হঠাৎ ওই জায়গা থেকে ডিসচার্জ হয়েছে কন্টিনিউয়াসলি। আমি রোজ হট ওয়াটার ড্রেসিং করছি কিন্তু ঠিক হচ্ছে না। ডাক্তারবাবু কোনো গাইডলাইন যদি দেন। এই আঁচিলটাকে ইমিডিয়েটলি দেখাতে হবে এবং ছোট আঁচিল হলে ইমিডিয়েটলি বাদ দিয়ে দিতে হবে এবং সেটা বায়োপসিতে পাঠাতে হবে। অপারেশন প্রয়োজন। যে কোনো আঁচিল পরিবর্তন হলে সেটিকে বের করে দিতে হবে, বায়োপসিতে পাঠাতে হবে। ডাক্তারবাবু, বায়োপসির কথা হচ্ছিল। বায়োপসি নিয়ে একটা জনগণের মধ্যে ধারণা আছে যে বায়োপসি করলে ক্যান্সার দ্রুত ছড়িয়ে পড়ে, এটা কতদূর ঠিকঠাক? এটা একটা বিভৎস বড় কুসংস্কার। অনেকগুলো কুসংস্কার আছে ক্যান্সার সম্বন্ধে, সেগুলোতে আসি। প্রথমে বায়োপসিটা বলি। বায়োপসি করলে ক্যান্সার ছড়ায় না। বায়োপসিটা না করলে ক্যান্সারটি ডায়াগনোসিসই হবে না, আর ডায়াগনোসিস না হলে চিকিৎসাই হবে না। কাজে বায়োপসি হচ্ছে প্রথম ধাপ। ধরুন ব্রেস্ট ক্যান্সারে ব্রেস্টে একটি লাম্প একটি মহিলা পেলেন, তারপর তো সোনোগ্রাফিতে সেই লাম্পটা পাওয়া গেল, ম্যামোগ্রাফিতে লাম্পটি পাওয়া গেল। তারপর প্রথম জিনিস হচ্ছে নিডল বায়োপসি। নিডল বায়োপসিতে প্যাথোলজিস্ট দেখবেন মাইক্রোস্কোপের তলায় ক্যান্সার সেল আছে, তিনি তলায় সই করবেন, তবে ক্যান্সার প্রমাণিত হলো না, তবে না হলে চিকিৎসা শুরু হবে না। আমি বহু বছর টাটা মেমোরিয়াল হসপিটাল বম্বেতে ছিলাম, তো আমাদের ওখানে সারা ইন্ডিয়া থেকে পেশেন্ট আসতো, কন্যাকুমারী থেকে কাশ্মীর, গুজরাট থেকে মিজোরাম। এই ধারণাটা আমরা কিন্তু কোনো গুজরাটি বা কাশ্মীরি বা সাউথ ইন্ডিয়ান পেশেন্টের মুখে বলতে শুনিনি যে বায়োপসি করলে তো ডাক্তারবাবু ক্যান্সারটা ছড়িয়ে যাবে। এটা আমরা শুধু শুনতাম বাঙালি পেশেন্টদের মুখ থেকে আর কিছু বিহারি পেশেন্টের মুখ থেকে। কোনো কারণে পূর্ব ভারতে এই ধারণাটি প্রচলিত। এটা কিন্তু আপনি একজন গুজরাটিকে জিজ্ঞেস করলে বা
একটি তামিল পার্সনকে জিজ্ঞেস করলে সে কিন্তু বলবেন না এরকম তো আমি কিছু শুনিনি। বা উত্তর ভারতে ওইটা নেই। উত্তর ভারতে ওটা নেই। কাজে কোনো কারণে আমাদের এখানে এই ধারণাটি বহুদিন ধরে প্রচলিত রয়েছে বা প্রচলিত করা হয়েছে। ওকে, যে বায়োপসিটা করবেন না, আপনি আমার এই ওষুধটি খেয়ে যান, প্রথমে বাড়াবো তারপর কমে যাবে। আমি এর বেশি না। ইলাবোরেট করছি না, ঠিক আছে? তো এই ধারণাটি প্রচলিত, বায়োপসি না করলে ক্যান্সারটি ডিটেক্টই হবে না। আরেকটি ধারণা হচ্ছে সার্জারি করলে ক্যান্সারটি ছড়িয়ে যাবে। এটাও আমরা কিন্তু কাশ্মীর থেকে কন্যাকুমারী আর কোথাও শুনতাম না, বাঙালিদের মুখেই শুনতাম। এটাও কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আরেকটা হচ্ছে ক্যান্সার ছোঁয়াচ্ছি, আমাকে তো জিজ্ঞেস করে বাড়িতে পেশেন্টের ক্যান্সার হয়েছে, আমরা কি একসঙ্গে বসে খেতে পারি, বাচ্চাকে কি কোলে নিতে পারে? এটাও সম্পূর্ণ ভুল ধারণা। এই মিসকনসেপশন গুলি দূর করতে হবে। ফোনে কি আছে? নমস্কার। হ্যালো। না, কেউ একজন ছিলেন, একটুখানি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আরেকটা ধরনের ক্যান্সারের কথায় যাব। আমি চোখের সামনে আমার দুজন প্রিয় মানুষকে দেখেছি ব্রেন ক্যান্সার। ব্রেন ক্যান্সারের ক্ষেত্রে তার কি কোনো আর্লি ডিটেকশন, মানে আমাদের নিজেদের বুঝতে পারার কোনো সুযোগ আছে? এনি হেডেক, ইমিডিয়েট সিটি স্ক্যান বা এমআরআই ব্রেন। ব্যথা, হেডেক যদি না কমে, মাইগ্রেনের ওষুধ যদি দেখেন 1 মাস 2 মাস খেয়ে ঠিক হচ্ছে না, ডাক্তারবাবুকে বলবেন যে আপনি এবার আমাকে হয় একজন নিউরোলজিস্টের কাছে পাঠান। নিউরোলজিস্টের কাছে গেলে উনি এমআরআই ব্রেন লিখবেন। এমআরআই, হেডেক না গেলে এমআরআই ব্রেন করতে হবে। যে কোনো রকম হেডেক হচ্ছে বা ধরুন চোখের কোনো দৃষ্টি, চোখের ডাক্তার বলেছেন আপনার চোখ ঠিক আছে, আপনি ব্রেনের ডাক্তার দেখান, এইখানে লোকে আটকে যায়। ওই নিউরোলজিস্ট অব্দি যায় না, প্যারাসিটামল চলতে থাকে। যেতে হবে, এমআরআই ব্রেন করতে হবে। লাইক সমস্ত ক্যান্সারের মতো ব্রেন ক্যান্সারও প্রাথমিক অবস্থায় ধরা পড়লে অনেক ব্রেন ক্যান্সারই কিউরেবল। এমআরআই এবং সিটি স্ক্যান, না, যে কোনো একটি, এমআরআইটি বেটার। এমআরআই এবং ব্রেনের ক্ষেত্রে scan, এমআরআই বেটার। আচ্ছা, এই দুটো পরীক্ষা রিপিট করলে সেটা কি কোনোভাবে ক্যান্সারের কারণ হতে পারে? না, এমআরআই কোনো রেডিয়েশনই দেয় না, সিটি স্ক্যান খুব সামান্য রেডিয়েশন দেন। আপনারা হয়তো শুনে থাকবেন নিশ্চয়ই যে আজকাল ক্যান্সারের জন্য অন্যতম পরীক্ষা পেট স্ক্যান, পেট সিটি স্ক্যান। নর্মাল সিটি স্ক্যান আর পেট সিটি স্ক্যানের তফাৎ হচ্ছে পেট সিটি স্ক্যানটা কালার সিটি স্ক্যান, এবং কালার না শুধু ক্যান্সারাস এরিয়াগুলি। কাজে আমরা আজকাল ক্যান্সার পেশেন্ট যেই না বায়োপসিতে ক্যান্সার প্রমাণিত হলো, আমরা ইমিডিয়েটলি পেট সিটি স্ক্যান করাই, কারণ ওটা অনেক বেশি অ্যাকুরেটলি স্টেজটা বোঝায়। পেট সিটি স্ক্যান খানিকটা বেশি রেডিয়েশন দেয়, কিন্তু তাও অতটা নয় যে ক্যান্সার কজ করবে। পেট সিটি স্ক্যানের ক্ষেত্রে ডাই যেটা ইউজ করা হয়, অনেকের ক্ষেত্রে সেটা খুব একটা সহনীয় পর্যায়ে থাকে না, অনেক পেশেন্টদের ক্ষেত্রেই রিয়াকশন হয়। এটা ঠিক কি বিষয়টা? দেখুন, পেট সিটি স্ক্যানে দুটি ডাই ইউজ করা হয়। একটা যেটা নর্মাল সিটি স্ক্যানে যে ডাইটা ইউজ করা হয়, নর্মাল কন্ট্রাস্ট, আর তার সঙ্গে একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইউজ করা হয়, গ্লুকোজের বা অন্যান্য মলিকুলও আজকাল বেরিয়েছে। অসহনীয় কিন্তু নয়, মানে আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমিও পেট সিটি স্ক্যান করিয়েছি কোনো সময়, আমি নিজে দেখার জন্য করেছি যে জিনিসটা কি, অভিজ্ঞতাটি কি, আমি নিজে একবার করিয়েছি। আমি নর্মাল সিটি স্ক্যানও করিয়েছি, কোনো অভিজ্ঞতার কিন্তু তফাৎ নেই, সময়ও মোটামুটি সেম লাগে। হাতে গরম লাগে যখন কন্ট্রাস্ট ইনজেকশনটি যাচ্ছে, সেটা নর্মাল সিটি স্ক্যানেও লাগে। আর ওই এফডিজি গ্লুকোজ যেটি দেয় সেটার কিছুই নেই, কাজেই খানিকটা হয়তো এটা কিন্তু ভুল কিছু ধারণা। পেশেন্টদের ক্ষেত্রে রিয়াক্টিভ হ্যাঁ, হতে দেখা গেছে। সেটা তো ধরুন অনেকের ক্ষেত্রে যে এটা রিয়াকশনটা ওই আইসোটোপটার নয়, রিয়াকশনটা যেটা নর্মাল সিটি স্ক্যানের কন্ট্রাস্টে দিচ্ছে ওটার। আচ্ছা, কাজেই ওনার নর্মাল সিটি স্ক্যান করলে ওনার ওই কন্ট্রাস্টটাতে প্রবলেম, কাজেই নর্মাল সিটি স্ক্যান করলেও হতো। আচ্ছা। কাজে পেট সিটি স্ক্যান বেশি বিপজ্জনক, এই ধারণাটি একদমই ভুল। রেডিয়েশনের প্রসঙ্গ যখন এসেই গেল, রেডিয়েশন খুব সামান্য হলেও সবসময় আমাদের হাতে হাতে ঘুরছে মুঠোফোন। এটা কতটা ক্যান্সারের কারণ হতে পারে? কোনো এভিডেন্স নেই, এক কথায়। এক কথায় কোনো এভিডেন্স নেই। মানে অনেকে টেলিফোন টাওয়ার, হ্যাঁ। মোবাইল ফোন, মাইক্রোওয়েভ, এরা যে ক্যান্সার করে এর কোনো এভিডেন্স নেই। বেশ
মানে এই যে একটা জিনিস বলা হয় যে মোবাইল বেশিক্ষণ কানে রাখবেন না, তাহলে ব্রেন এফেক্টেড বা ইত্যাদি হতে পারে, এগুলো এই নিয়ে গবেষণা হয়েছে, আচ্ছা। ট্রায়াল হয়েছে, সমস্ত কিছু তো ট্রায়ালের ভিত্তিতে ডিসাইডেড হয়। মানুষের উপর তো এক্সপেরিমেন্ট করা যায় না, যেরকম ধরুন হোয়াইট গিনিপিগের উপর করা যায়, হোয়াইট মাইসের উপরে। এগুলো পপুলেশন বেস স্টাডি করা হয়। ট্রায়ালের দুটো আর্ম থাকে, যারা ইউজ করছেন বা করছেন না। পপুলেশন বেস স্টাডিতে কোনো এভিডেন্স পাওয়া যায়নি যে যারা মোবাইল ফোন অত্যধিক ইউজ করছেন বা তাদের ক্যান্সার হওয়ার বেশি প্রবণতা রয়েছে। রেডিয়েশনের কথায় যখন এলেন, তখন ক্যান্সারের চিকিৎসায় যে রেডিয়েশন, সেটার কথায় আসতে হবে। এই ক্যান্সার এগেনস্টে আমাদের হাতিয়ার কি? হাতিয়ার 4টি। 2টি হাতিয়ার লোকাল ক্যান্সারটিকে টার্গেট করে, ধরুন স্তন ক্যান্সার। স্তনে যে ক্যান্সারটি হয়েছে তাকে টার্গেট করে 2টি হাতিয়ার, সেটা হচ্ছে সার্জারি আর রেডিওথেরাপি। আর রক্তের মধ্যে যদি সে রক্তবীজ অলরেডি চলে গিয়ে থাকে, যেটা বললাম, সেটাকে ডিটেক্ট করা যায় না। কিন্তু আজকাল একটা নতুন টেস্ট বেরিয়েছে কল সার্কুলেটিং টিউমার সেলস, সার্কুলেটিং টিউমার ডিএনএ, কিন্তু সেটা খুব রুটিনলি ব্যবহার করা হয় না। কাজে আমরা একটা সার্টেন সাইজে বা স্টেজে যদি জিনিসটা পৌঁছে যায়, আমরা ধরে নিই যে ক্যান্সার সেল বা ক্যান্সার ডিএনএ ব্লাডে থাকতে পারে। কাজে সেইটাকে টার্গেট করার জন্য 2টি ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি ইত্যাদি, এই জিনিসগুলি, হরমোন থেরাপি। কাজে আমরা ক্যান্সারকে 4 দিক থেকে অ্যাটাক করি। ধরুন স্তন ক্যান্সার, তাকে আমরা রক্তের সেলগুলোকে এই মেডিকেল জিনিসগুলি, কেমো, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, হরমোন থেরাপি এর মাধ্যমে মারি ওই সেলগুলিকে, যাতে সে অন্য অর্গানে গিয়ে বসে কলোনি স্থাপন না করতে পারে, তাকে রক্তেই শেষ করে দেওয়া হোক। লোকাল ক্যান্সারটিকে অপারেশন করে বাদ দেওয়া হয়। অপারেশন করে বাদ দিলেও আজকাল তো পুরো ব্রেস্ট বাদ দেওয়া প্রায় বন্ধই হয়ে গেছে, সবই ব্রেস্ট কনজারভেশন হয়। স্তন প্রিজার্ভিং, আজকাল কসমেটিক্সের দিকে অনেকটা আমরা নজর দিই। এবার সেইটা করার পরে, ক্যান্সারটি বাদ দেওয়ার পরে, পুরো ব্রেস্ট বাদ দিলেও চামড়া টামড়ার তলায় ছোটখাটো ক্যান্সার সেল রয়ে যেতে পারে। কাজে ওই জায়গাটাকে আরো প্রোটেকশন দেওয়ার জন্য রেডিয়েশন দেওয়া হয়। আজকে যে ওয়ার্ল্ড ক্যান্সার অ্যাওয়ারনেস ডে, আপনারা বোধহয় জানেন, ম্যাডাম কুরির নামে, উনি রেডিওথেরাপি আবিষ্কার করেছিলেন, কোবাল্ট দিয়ে শুরু করেছিলেন। তো ওই রে দিয়ে আজকাল অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, কোবাল্ট আর ইউজ করা হয় না, এখন ইলেকট্রন বিম ইউজ করা হয়, প্রোটন বিম ইউজ করা হয়, ভেরি হাই নিউক্লিয়ার ফিজিক্স। এইটার মাধ্যমে ওই জায়গাটা রে দিয়ে দেওয়া হয়, যাতে কোনো ক্যান্সার সেল বেঁচে থাকলেও সেটা যেন মারা যায়। এই সচেতনতার প্রসঙ্গেই একের পর এক বিষয় আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে যেগুলো সম্পৃক্ত, সেই সবকিছু নিয়েই আমরা কিন্তু কথা বলছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর সৈকত গুপ্ত। ডক্টর সৈকত গুপ্ত সার্জিক্যাল অনকোলজিস্ট এবং প্রখ্যাত আম, কলকাতার একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন। আমাদের একের পর এক প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি। ডাক্তারবাবু, ব্লাড ক্যান্সারের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আচ্ছা, ক্যান্সার কি বংশগতভাবে হতে পারে? হ্যাঁ, কিছু কিছু ক্যান্সার বংশগত, কিছু কিছু ক্যান্সার আমরা নিজেরা করি। নিজেরা করি এই জায়গাটা মানে যেটা লাইফস্টাইলের জন্য আমরা নিজেরা নিজেদের শরীরে ঘটাই, থ্রু স্মোকিং, থ্রু ওরাল টোব্যাকো। স্মোকিং থেকে হয় লাং ক্যান্সার, থ্রোট ক্যান্সার, ভয়েস বক্স ক্যান্সার, ফুড পাইপ ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, ইউরিনারি ব্লাডার ক্যান্সার। স্মোকিং থেকে। এছাড়া কিছু ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল থেকে ইউরিনারি ব্লাডার ক্যান্সার হতে পারে। আমি আসছি। যেটা বলেন বংশগত, ব্রেস্ট ক্যান্সার, ওভারি ক্যান্সার মহিলাদের, কোলন ক্যান্সার, এগুলো কিন্তু ডাইরেক্টলি বংশগত। মানে ফ্যামিলিতে হিস্ট্রি থাকলে পেশেন্টদের, মানে সেই ফ্যামিলির যারা ডাইরেক্ট ব্লাড রিলেটিভ, তাদের কেয়ারফুল হওয়া উচিত। ইনফ্যাক্ট আমরা অনেক সময় দেখেছি, এটাকে আমরা বলি ক্যান্সার ফ্যামিলি সিনড্রোম। অনেক ফ্যামিলিতে দেখি আমরা খুব এরকম ডাইরেক্ট ব্লাড ক্যান্সার গুলি নয়, কিন্তু অনেক লোকেরই ক্যান্সার হয়েছে। এরকম ক্যান্সার ফ্যামিলি সিনড্রোমও হয়, যাদের ফ্যামিলিতে ক্যান্সারের প্রকোপ খুব বেশি। সেটা কি নির্দিষ্ট ধরনের ক্যান্সার? না, অনির্দিষ্ট।
সেগুলোকে আমরা ক্যান্সার ফ্যামিলি সিনড্রোম বলি। কিন্তু ব্রেস্ট, ওভারি, কোলন, কোলন ক্যান্সার আমাদের এখানে ভীষণ কমন আমাদের পশ্চিমবঙ্গে, কোলন এবং রেকটাম ক্যান্সার, কারণ জানা নেই। কিন্তু এগুলো কিন্তু বংশগত, কাজে এখানে ডাক্তারবাবুরা চিকিৎসার পরে ফ্যামিলি মেম্বারদেরও কিছু অ্যাডভাইস দেন কিছু কিছু টেস্ট নিয়মিত করার জন্য। সেক্ষেত্রে জিন টেস্টও কিন্তু আজকাল একটা বড় ধারণ করেছে, ইম্পর্টেন্স ধারণ করেছে। আজকাল আমরা শরীরের সমস্ত জিন স্ক্যান করতে পারি, আপনারা জানেন। হিউম্যান জিনোম এখন আমাদের পুরো আনরাভেল হয়ে গেছে। তো বহু জিন স্টাডি রয়েছে যেগুলো ধরুন জিন প্যানেল স্টাডি করে, আপনার ব্লাড স্যাম্পল নিয়ে নিল, পুরো জিন প্যানেল স্টাডি করে বলে দিল যে আপনার এই ক্যান্সার হওয়ার প্রবণতা কিন্তু বেশি আছে। ধরুন একটি মানুষ জানলেন যে আমার ওভারিয়ান ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি আছে, তিনি কিন্তু প্রতি বছর সোনোগ্রাফিটা করাবেন, যিনি হয়তো করাতেন না সে মহিলা। যিনি জানলেন যে আমার লাং ক্যান্সার হওয়ার প্রবণতা আছে, তিনি স্মোকিংটা ছেড়ে দিলেন। এই টেস্টটা করার উপযোগিতা আছে। তাছাড়া ধরুন যে পেশেন্টের বাড়িতে কোলন ক্যান্সারের হিস্ট্রি, সেক্ষেত্রে আমরা এই জিন টেস্টগুলো অ্যাডভাইস করি, প্লাস অ্যানুয়াল স্টুলের ওকাল্ট ব্লাড বা কোলোনোস্কোপিটা করতে বলি অনেক সময়, প্রতি বছর না হলেও রেগুলার ইন্টারভ্যালে করতে বলি। ব্রেস্ট ক্যান্সার হলে আমরা ব্রাকা জিন মেয়েদের, ধরো এক মহিলার হয়েছে, তার মেয়েদের বা তার ভাইপো মানে ডাইরেক্ট ব্লাড ভাইপো না, সরি ভাইঝি, হ্যাঁ, তাদের এই ব্রাকা জিনগুলি টেস্ট করতে বলি। যদি মহিলার ব্রাকা জিন থাকে এবং সেই ব্রাকা জিন যদি উনি ট্রান্সমিট করে থাকেন, তাহলেও যিনি ওনার মেয়েদের বা ডাইরেক্ট ফিমেল ব্লাড রিলেটিভ হওয়ার চান্স খুব বেশি। এবং তাদের শুধু ব্রেস্ট নয়, ব্রাকাটা ব্রেস্ট অ্যান্ড ওভারি। আপনারা শুনেছেন এঞ্জেলিনা জোলি, উনি ব্রাকা পজিটিভ ছিলেন, ব্রাকা পাওয়া গেছিল ওনার ইয়েতে, এবং উনি সেই জন্য 2টি ব্রেস্টই বাদ দিয়ে দিয়েছিলেন, এবং 2টি ব্রেস্ট ইমিডিয়েট প্রাইমারি রিকনস্ট্রাকশন, মানে আমরা আজকাল করি কি যেখানে পুরো ব্রেস্ট বাদ দিতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাদ দিই না, আমরা ব্রেস্ট কনজারভেশন সার্জারি করি। যেখানে পুরো ম্যাস্টেকটমিও করতে হয়, সেখানে সেই একই অপারেশনে আমরা পেট থেকে টিস্যু নিয়ে ব্রেস্ট বানিয়েও দিই। শুধু বানিয়ে ব্রেস্ট আমরা নিপলও বানিয়ে দিই পরে, ট্যাটুইং করে ইত্যাদি করে, পুরো আইডেন্টিক্যাল দেখতে হয়। অবশ্যই খরচা সাপেক্ষ, এগুলো সবকিছু খরচা সাপেক্ষ। তো যাদের ব্রাকা জিন পজিটিভ তারা অনেকে ব্রেস্ট বাদ দিয়ে, এদেশে আমি খুব কমই পেয়েছি, এদেশের মহিলারা করতে চান না, কিন্তু বিদেশে ওরা 2টো ব্রেস্ট বাদ দিয়ে দেয়, করে রিকনস্ট্রাকশন করিয়ে নেয়, আর 2টো ওভারি বাদ দিয়ে দেয়। কিন্তু আমাদের এখানে আমরা ব্রাকা জিন যাদের পজিটিভ পেয়েছি, আমরা যখন অফার করেছি, খুব মানে মানে বলার মতো না, খুবই কম সংখ্যক মহিলা এই অপশনটি চুজ করেন, বলেন যে আমি প্রতি বছর সোনোগ্রাফি করাবো, প্রতি বছর ইউএসজি ব্রেস্ট করাবো, মেমোগ্রাফি করাবো, কিন্তু আমি এটা করাবো না। এর 2টি কারণ, একটা হচ্ছে আমাদের দেশের ন্যাচারাল লোকেরা সার্জারি বিমুখ, অকারণে, মানে আমার হতে পারে সেই ভিত্তিতে কেন সার্জারি করাবো। আরেকটা হচ্ছে খরচা। ধরুন যে এই যে জিন টেস্ট গুলি করলাম, ব্লাড টেস্ট, এগুলো একটা খরচা 25-30 হাজার টাকা। ক্যান্সার চিকিৎসা তো এমনি ব্যয়বহুল, সেক্ষেত্রে এই জিনিসগুলো লোকের বাজেটের মধ্যে থাকে না আর কি, তো সেই জন্য অনেকেই করাতে চান না। ক্যান্সারের ট্রিটমেন্ট কেন এত ব্যয় সাপেক্ষ, এই প্রশ্নে আসবো, কিন্তু তার আগে আমাদের একজন লিসনার একটা প্রশ্ন রেখেছেন হোয়াটসঅ্যাপে। প্রস্রাবে রক্ত আসছে, ইউরিন টেস্টে ধরা পড়লে হেমাটুরিয়া না ক্যান্সার, মানুষ বুঝবে কি করে? ইউরিনে ব্লাড আসার নামটা হচ্ছে হেমাচুরিয়া। ইউরিনে ব্লাড আসা, হেমাটো মানে ব্লাড, ইউরিয়া মানে ইউরিন, কাজে ইউরিনে ব্লাড আসা মানে হেমাচুরিয়া। এবার হেমাচুরিয়াটা হতে পারে ব্লাডটা কিডনি থেকে ব্লাডার অব্দি যে পুরো ইউরিন ট্র্যাক্টটা রয়েছে তার মধ্যে যে কোনো জায়গায় সোর্স হতে পারে। যেরকম বললাম, সেটা বিনাইন কারণ, বিনাইন টিউমারের কারণে হতে পারে, ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সারের কারণে হতে পারে। সেক্ষেত্রে তার সঠিক ইনভেস্টিগেশন, মানে ইউএসজি, সিটি স্ক্যান ইত্যাদি করতে হবে, এবং সেটি অপারেশন করতে হবে। অপারেশন করার পর সে যা বেরোবে সেটা বায়োপসিতে যাবে। এটা ঠিক বায়োপসির ব্যাপারে দূর, এটা কিন্তু হিস্টোপ্যাথোলজি বলি আমরা, মানে একটা টিউমার পাওয়া হলো, সেখান থেকে একটা টুকরো নেওয়ার নাম বায়োপসি, আর পুরো জিনিসটা বাদ দেওয়া হলো, সেইটা যে গেল, এটার নাম হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। আমরা জানি ক্যান্সার আছে, পুরোটা পাঠানো হলো কারণ আমরা সমস্ত ডিটেল জানতে চাই। সেই মিস্টার বা মিসেস এক্স এর, ওনার শরীরের ক্যান্সারের পুরো ডিটেলসটা জানতে চাই, একটা 4-5 পাতার বড় রিপোর্ট আসে, যার ভিত্তিতে ওনার কি ট্রিটমেন্ট লাগবে, ওনার
কেমোথেরাপির কি ওষুধ লাগবে, ওনার ক্ষেত্রে কি টার্গেটেড থেরাপি ব্যবহার করা যাবে, ওনার ক্ষেত্রে কি স্পেসিফিক অ্যান্টিবডি ইউজ করা যাবে টার্গেটেড থেরাপিতে, এগুলো ওই হিস্টোপ্যাথোলজি রিপোর্টের ভিত্তিতে ডিসাইডেড হয়। কাজে পেচ্ছাপে ব্লাড আসছে, স্ক্যান করা হলো, বাদ দেওয়া হলো, টিউমারটি পাঠানো হবে, তার পুরো রিপোর্ট আসবে, তার ভিত্তিতে ডিসিশন হবে যে ওনার ফার্দার কোনো ট্রিটমেন্ট লাগবে, মেডিকেল লাগবে না সার্জিক্যাল লাগবে। এটা সমস্ত ক্যান্সারের ক্ষেত্রেই প্রযোজ্য। ফোনে একজন আছেন, নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, নমস্কার। আমি দেবাশিস ঘোষ বলছি মহেশতলা থেকে। বলুন। স্যার আমি গত বছর নিউরোতে ভর্তি ছিলাম। তো নার্ভে যখন ভর্তি ছিলাম তখন আমাকে পেট সিটি স্ক্যান করতে বলা হয়েছিল এবং বিভিন্ন নার্ভাল টেস্ট পায়ের ফিজিওলজি করতে বলা হয়েছিল, তো করেছিলাম। এবার পায়ে একটা পা আমার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো বাঁ পাটা আমি হাঁটতে পারি ঠিকই, কিন্তু সেই পাটাতে আমি কিছু বুঝতে পারি না। তো এইটা আমাকে বলেছিল যে এই টেস্টগুলো আবার আগামী 2-3 বছর পরেও তোমাকে করতে হতে পারে, আপনাকে করতে হতে পারে, কারণ এখান থেকে একটা অন্য সম্ভাবনার আশা থেকেই যায়। তো এটাই কি স্যার শিওর যে এটা 1 নম্বর প্রশ্ন, যে এটা যে নার্ভালের সঙ্গে কি কোনো ক্যান্সারের যোগাযোগ আছে? আর দ্বিতীয়ত হচ্ছে আমি ফাস্টফুডের প্রতি ভীষণ আসক্ত। এবার কোন ধরনের ফাস্টফুড গুলো বেশি এই ধরনের মারণ রোগটাকে টেনে আনে? আর তৃতীয় হচ্ছে ফরেন লিকার ভালো না আমাদের যে দেশীয় যে লিকারটা মদ, এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স কোথায়? অনেকে বলে ফরেন লিকার যদি সে মাসে একবার খায় তাহলে তার কোনো ক্ষতি হয় না। আর সাদা পান ভালো না আপনার এই জর্দা দেওয়া যে পান? জর্দা দেওয়া পান তো অবশ্যই ক্ষতি করে, কিন্তু আমি যদি স্যার জর্দা পানটা নেশা ছিল এক সময়, কিন্তু আমি যদি এইটা যদি ছেড়ে দিয়ে সাদা পান খাই, সেখানেও কি সেই একই ক্ষতির সম্ভাবনা থাকবে? বেশ, অনেকগুলো প্রশ্ন। অনেকগুলো প্রশ্ন। আপনার, আমি যা শুনে বুঝলাম আপনার একটা নিউরোলজিক্যাল অসুখ ধরা পড়েছিল। আপনার বোধহয় ক্যান্সার ধরা পড়েনি। পেট স্ক্যান ক্যান্সার ছাড়া অন্যান্য কারণও করা, একটা লোকের জ্বর আসছে, কোনো সোর্স অফ ইনফেকশন পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রেও পেট স্ক্যান করা হয়। কাজে আপনার যদি ক্যান্সার না ধরা পড়ে থাকে তাহলে এই আপনার যে উইকনেস বললেন একদিকে, প্রবাবলি কোনো নিউরোলজিক্যাল অসুখের জন্য হয়েছে, সেক্ষেত্রে ক্যান্সারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কোনো ধরনের পানি রোজ খাওয়া ভালো নয়, জর্দা এবং জর্দা ছাড়া। মানে সেই সঙ্গে পানটাও আছে। হ্যাঁ, অন্য পানটার ব্যাপারে দেশি লিকার বিদেশি লিকার দুটোতেই একই অ্যালকোহল C2H5OH। কাজেই ওই অ্যালকোহল ব্যাপারটা দুদিক, মানে বিদেশি লিকার ক্যান্সারের দিক দিয়ে অনেক, ক্যান্সার মানে লিকারের অনেক ক্ষতি করে, লিভার টিভার অনেক কিছু। আমি যদি শুধু ক্যান্সারটা সম্বন্ধে বলি, দুটোর মধ্যে কোনোটিতেই তফাৎ নেই। সবকিছু জীবনে পরিমিত পরিমাণে ব্যবহার। আমি যখন প্রথমে বললাম অ্যালকোহল ইন মডারেশন, যেটা রেকমেন্ডেড হচ্ছে সেফ লিমিট অফ অ্যালকোহল সপ্তাহে 60 ml। সেটা আপনি দেশি বিদেশি যা খুশি। তবে দেশি অ্যালকোহলের মানে কিছু মানে যেগুলো আনব্র্যান্ডেড বা ইলিসিট লিকার, সেগুলো অন্যান্য দিক দিয়ে খুবই ডেঞ্জারাস, ব্লাইন্ডনেস করে করে। কাজে যাই হোক, মানে ব্র্যান্ডেড ইয়ে করা উচিত। ইলিসিট লিকার ইউ শুড নট বি মানে কনজিউমড। বাট আমাদের ফেসবুক পেজে একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। বিধান মল্লিক জানতে চাইছেন আসানসোল থেকে, প্রস্টেট ক্যান্সারের লক্ষণগুলো কি কি? ইয়েস, পেচ্ছাপে অসুবিধা বা আবার সেই রক্ত। পেচ্ছাপে অসুবিধা ভীষণ কমন, বয়সকালে অনেকেরই হয়। পিএসএ যদি বাড়ে ইমিডিয়েটলি ইউরোলজিস্ট দেখাতে হবে। ইউরোলজিস্ট যদি মনে করেন পিএসই অনেকটা বেড়েছে, উনি আবার, আমি সেখানে ঘুরে এলাম, উনি ইউএসজি করতে বলবেন, এমআরআই করতে বলবেন এবং প্রস্টেট থেকে একটা নিডল বায়োপসি করবেন। এই বায়োপসিতে ক্যান্সারটি ছড়ায় না। এই বায়োপসিতে ওই যে 1 মিলিমিটার 2 মিলিমিটার টিস্যু প্রস্টেট, ওই যে যেখানে দৃশ্যে দেখা যাচ্ছে, ওখান থেকে যদি 1 মিলিমিটার টিস্যুটি বের করে মাইক্রোস্কোপের তলায় দেখা না যায়, তাহলে আপনি যে ইনভেস্টিগেশনই করুন, এমআরআই বলুন, পেট স্ক্যান বলুন, ক্যান্সার প্রমাণিত হয় না যতক্ষণ না প্যাথোলজিস্ট ক্যান্সার সেলটি দেখে তলায় সই করছেন। আর যতক্ষণ না সেই কাগজটি তৈরি হচ্ছে, ততক্ষণ কোনো অঙ্কোলজিস্ট লিগালি ক্যান্সারের চিকিৎসা শুরু করতে পারে না। কাজে সারা পৃথিবীতে, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে বায়োপসি করার পরই প্রমাণিত হয়
এবং বায়োপসি করার পরে চিকিৎসা শুরু হয়। বায়োপসি না করলে ডায়াগনোসিস হবে না, ডায়াগনোসিস না করলে ট্রিটমেন্ট হবে না, ট্রিটমেন্ট না হলে সারবেন না। বায়োপসিতে ক্যান্সার ছড়ায় না। ফোনে আছেন একজন, নমস্কার। নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি হাওড়ার কোনা থেকে বলছি। অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, দাদা ভাই দিদি ভাই দুজনকেই আমার অশেষ ধন্যবাদ এবং আকাশবাণীকেও আমার অশেষ ধন্যবাদ। এবং ডাক্তারবাবুর কাছে আমার দুইটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, এই যে HPV হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা তো পুরুষদের মধ্যে থেকে নারীদের মধ্যে সংক্রমিত হয়, এটা যে আমার শরীরে আছে কি নেই সেটা আমি বোঝার কি কোনো উপায় আছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে খুবই বিরল থেকে বিরলতম ক্ষেত্রে আমি শুনেছি পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হয়, তাই পুরুষরা কি মহিলাদের মতো কোনো বিশেষ পদ্ধতির সাহায্যে বা ঘরোয়া পদ্ধতিতে কি নিজের ব্রেস্ট পরীক্ষা করে দেখতে পারে, বা তার ব্রেস্ট ক্যান্সার আছে কিনা বা আমার কোনো নাম্বার আছে কিনা আমি কি সেটা পরীক্ষা করে দেখতে পারি বা কোনোভাবে কি নিশ্চিত হতে পারি? এই দুটি আমার প্রশ্ন ছিল। ভালো থাকবেন। ধন্যবাদ। খুবই ভালো প্রশ্ন। পুরুষদের এইচপিভি টেস্টিং করা যায়, আপনি চেক করে নিতে পারেন আপনার এইচপিভি আছে কিনা বা আপনি আপনার পার্টনারকে সংক্রমণ করতে পারেন কিনা। যে কোনো ইউরোলজিস্টের কাছে গেলেই উনি সে পরীক্ষাটি করে দেবেন। সেকেন্ড হচ্ছে, সমস্ত ব্রেস্ট ক্যান্সারের মধ্যে 1% হয় মেল ব্রেস্ট ক্যান্সার, পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হয়। এবং তার যেরকম মহিলাদের ব্রেস্ট ক্যান্সার লাম্প হিসেবে দেখা দেয়, ছেলেদেরও লাম্প হিসেবেই দেখা দেয়, কিন্তু ছেলেদেরটা ধরা পড়ে আগে, কারণ অবভিয়াসলি চোখে পড়ে আগে, এবং চিকিৎসা একই রকম ভাবে হয়। ছেলেদের আমরা আর ব্রেস্ট কনজারভেশন করি না, আমরা বাদই দিই। সুব্রত মান্না ফেসবুকে একটা প্রশ্ন করেছেন, খুব ইম্পর্টেন্ট। আজকে ক্যান্সারের ডাক্তারবাবুর কাছে জানতে চাইবো, যে ব্যক্তি ধূমপান করেন উনি স্বাস্থ্যের ব্যাপারে সচেতন নন, তার থেকে ধূমপান কিভাবে ছাড়ানো যাবে? আমার বাবা প্রচুর বিড়ি খান এবং কাঁচা দুক্তা চুল মিশিয়ে সারা দিন ঠোঁটে গুঁজে রাখেন, এতটাই আসক্ত যে রাতে ঘুম থেকে উঠেও খান। কি করব, উপায় বলবেন একটু? সাইকোলজিক্যাল কাউন্সিলিং হয়, সবচেয়ে ভালো কাউন্সিলিং করতে পারে বাড়ির লোকেরা, শাসন। এছাড়া যেটা খুব ভালো কাজ করে, যারা চু করেন, ওরাল চুইং টোব্যাকো, তাদের জন্য নিকোটিন চুইং গাম, প্রোটিন ফ্রি। নিকোটিন চুইং গাম। আচ্ছা মনে রাখবেন, নিকোটিনটা ক্যান্সার করে না, আচ্ছা নিকোটিনটা অ্যাডিকশনটা করায়। বাকি যে কেমিক্যাল গুলি আছে ওটা ক্যান্সার করে। সিগারেটের ক্ষেত্রে নিকোটিনটা অ্যাডিকশনটা করায়, কিন্তু টোব্যাকোর যে বাকি হার্মফুল যেগুলো কার্সিনোজেন, ইনক্লুডিং দ্য পেপার, ওইগুলো ক্যান্সারটা করায়। কাজে নিকোটিনটা অ্যাডিকশনটা মেনটেন করে। কাজে আপনি নিকোটিন চুইং গাম ইউজ করলে আপনার ওরাল চুইং, ওই গুটখা, খৈনি ইত্যাদি, মানে ওটা সারাক্ষণ, যারা নিকোটিন চুইং গাম ইউজ করেন তারা সারাক্ষণ চু করে যান, তাতে অনেকেই ভাবে ছেড়ে দিতে পেরেছে। স্মোকিং এর ক্ষেত্রেও নিকোটিন চুইং গাম ব্যবহার করতে পারেন স্মোকাররা, কিন্তু যেটা মার্কেটে খুব ভালো বেরিয়েছে সেটা হচ্ছে নিকোটিন প্যাচ। এটা একটা অনলাইন পাওয়া যায়, অ্যামাজন সব জায়গায়, ওষুধের দোকানেও পাওয়া যায়। নিকোটিন প্যাচ আমরা যে কোনো জায়গায় লাগিয়ে দিলে বিভিন্ন ডোজে পাওয়া যায়। কে কতটা স্মোক করেন তাই অনুযায়ী সেই স্টার্টিং ডোজটা শুরু হয়। যদি ধরুন কেউ 10টা 15টা 20টা করে সিগারেট খান, তাহলে 21 মিলিগ্রাম দিয়ে শুরু করা হয়। এই প্যাচটা শরীরে যে কোনো জায়গায় লাগিয়ে দিলে 24 ঘন্টা কাজ করে। এতে আস্তে আস্তে শরীরের মধ্যে নিকোটিনটা ঢোকে, একটা লেভেল অফ নিকোটিন মেনটেন করে। এতে সিগারেট খাওয়ার ইচ্ছেটা কিন্তু অনেক কমে যায়। এবং আস্তে আস্তে ধরুন 7 দিন 1 মাস 21 মিলিগ্রাম করে, তারপর সেটাকে ডোজ কমানো হয়, 14 মিলিগ্রাম লাগানো হয়, তারপরে কয়েক মাস পরে 7 মিলিগ্রাম লাগানো হয়। এই করে অনেকে স্মোকিং কুইট করতে পেরেছেন। কিন্তু প্রধান জিনিস হচ্ছে মনোবল, উইল পাওয়ার না থাকলে আপনি 1000 প্যাচ লাগিয়েও ছাড়তে পারবেন। আপনাদের যখন স্মোকিং এর কথা এলো, স্মোকিং ছাড়া পরিবেশে বিভিন্ন ধরনের ধোঁয়া থাকে, সেই ধোঁয়াগুলো আমাদের কি কোনো ক্যান্সার ঘটাতে পারে? একদম, মানে লাং ক্যান্সারের স্মোকিং ছাড়া আরেকটা প্রধান কারণ হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্ট মানে কিন্তু শুধু হাওয়া নয়, আমাদের জল, আমাদের খাবার, সবকিছুর মধ্যে কিন্তু
কার্সিনোজেন আজকে আছে, বিকজ অর্গানিক হাওয়া তো হয় না, অর্গানিক জল হয় না, অর্গানিক ভেজিটেবলস হয়, অর্গানিক মিটও হয় না আমি যতদূর জানি, অর্গানিক এগস বোধ হয়, অতটা আমার ধারণা নেই। কিন্তু ইনসেকটিসাইড, ফার্টিলাইজার এগুলো খুব র্যাম্পেন্ট ইউজে আমাদের সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে কিন্তু অনেক কেমিক্যাল আছে যেগুলো আর্টিফিশিয়ালি ঢোকানো হয়েছে। এগুলো প্রত্যেকটার কার্সিনোজেনিক কতটা পোটেনশিয়াল এটা আমরা জানি না, কিন্তু ওভারঅল জানি যে অনেকটাই কার্সিনোজেনিক পোটেনশিয়াল। কাজেই এগুলো সবই কিন্তু ক্যান্সার যে প্রবণতা যে হারে বাড়ছে, আমাকে লোকে জিজ্ঞেস করে ক্যান্সার তো বাড়ছে কেন? ক্যান্সার বাড়ার একটা কারণ এটা, এই নানা ধরনের জিনিস আমাদের শরীরে ঢুকছে, জলে, হাওয়ায়, আমরা নিজেরা ঢোকাচ্ছি, খাবারে। আরেকটা হচ্ছে মানুষ বেশি দিন বাঁচছেন। মানে আগে আমাদের যে ঠাকুরদা ঠাকুমা তাদের পিতামাতারা দেখবেন অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু 40-50 ছিল। এখন সেখানে ভারতবর্ষে পুরুষদের অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি 82, মেয়েদের কাছাকাছি 75 ছিল, এখন বেড়ে গেছে। মানুষ যত বেশি দিন বাঁচবে তত সেল এজ করবে, সেল এজিং, সেল ক্যান্সার হওয়ার চান্স বেশি। কাজে এই জন্য ক্যান্সারের হারটা কিন্তু দুটো মিলিয়ে বাড়ছে। ফিরে আসি, আমাদের এক বন্ধু কলের রয়েছে তার সঙ্গে। নমস্কার। নমস্কার, হ্যালো, বলুন। জমির থেকে বলছি, অমল ভৌমিক। বলুন। বলছি যে একবার ক্যান্সার হয়ে গেল, পছন্দভাবে চিকিৎসা করাচ্ছে, ডাক্তার পরামর্শে রোগী ভালো হয়ে গেল, তাদেরকে আবার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে? যাকে এবারে আলোচনা করবেন। নমস্কার, রইল আপনাকে। শুনতে থাকুন। খুব পার্টিনেন্ট প্রশ্ন করেছেন উনি। ক্যান্সার প্রবলেমটা হচ্ছে রেকারেন্স, ক্যান্সার ফিরে আসে সবার ক্ষেত্রে, অবভিয়াসলি নয়, কারণ অনেক আমি যেটা বললাম 70-80% পেশেন্ট আজকাল সেরে যান। ক্যান্সারের পুরো চিকিৎসা হয়ে গেল, সার্জারি হয়ে গেল, তারপর কেমোথেরাপি হয়ে গেল, রেডিওথেরাপি হয়ে গেল, এরপর আমরা পেশেন্টকে ফলো আপে রাখি। সলিড টিউমার্সের কথা বলছি, প্রথম 2 বছর 3 মাস অন্তর, তার পরের 3 বছর 6 মাস অন্তর, কারণ রেকারেন্স প্রথম 2 বছর হওয়ার চান্স বেশি থাকে। তারপর 5 বছর অতিক্রম করে গেলে বছরে একবার, কারণ তখন চান্স কমে যায়, কিন্তু 0 হয় না। 10 বছর পরেও আমি ব্রেস্ট ক্যান্সার রেকার করতে দেখেছি। কাজেই জিনিসটা নির্মূল হয়ে গেল, পেট স্ক্যান নর্মাল 2 বছর পর, এরপরেও কিন্তু সে ফেরে। কেন ফেরে? ওই একটা সেল শরীরের কোনো একটা অঙ্গে লুকিয়েছিল। এই রেকারেন্সটা ক্যান্সারের লোকাল হতে পারে, মানে যে অর্গানে উৎপত্তি হয়েছিল সেখানেও লোকাল রেকারেন্স হতে পারে। ডিস্ট্যান্ট অর্গানে যেখানে কলোনি স্থাপন করেছিল, সব কলোনি মরে গেছে, একটা সৈন্য বেঁচে ছিল, সে আবার বংশবৃদ্ধি করতে শুরু করলো। কাজে ডিস্ট্যান্ট অর্গানে মেটাস্টাসিস হয়ে ফিরে আসতে পারে। এই জন্যই এই খেয়ালটা রাখা হয়, ফলো আপটা রাখা হয়, এবং রেকারেন্স আর্লি ডিটেক্ট করলে অবভিয়াসলি আবার তাকে সারানোর চান্সও বেশি থাকে। রেকারেন্স, হ্যাঁ আপনি বললেন বটে, সারানোর সম্ভাবনা বেশি থাকে, কিন্তু রেকারেন্স কি অনেক সময় একেবারে বিয়ন্ড ট্রিটমেন্ট পর্যায়ে চলে যায়? অফকোর্স, যে ক্যান্সার রেকার করলো না, ফলো আপে পেশেন্ট রইলেন, 5 বছর অতিক্রম করে গেল, তাদের আমরা সার্ভাইভার বলি। 5 বছর অতিক্রম করলে সার্ভাইভার, যদিও তাদেরকে চেক আপে রাখা হয়। সার্ভাইভারের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। আমি নিজে 12,600 ক্যান্সার অপারেশন করেছি, তার মধ্যে অন্তত 8 থেকে 9,000 পেশেন্ট ফলো আপে আছে, সার্ভাইভার, রেগুলার চেক আপে আসছে। কিন্তু আপনার প্রশ্নে ফিরতে গেলে যাদের রেকারেন্স হলো তাদের সম্বন্ধে আমরা একটু হতাশ হয়ে যাই, কারণ রেকারেন্স একবার যখন হয় তখন সে ক্যান্সারের, আমরা বলি বায়োলজিক্যাল বিহেভিয়ার, সে ক্যান্সারের বায়োলজিক্যাল বিহেভিয়ার ভালো নয়, তাকে আলটিমেটলি সারানোর চান্স কিন্তু কম। মনে রাখবেন, প্রত্যেক মানুষের ক্যান্সার আলাদা। প্রথম কথা, ক্যান্সার একটা অসুখ নয়, প্রত্যেকটা অঙ্গের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ব্ল্যাডার ক্যান্সারের মতো বিহেভ করে না, গল ব্ল্যাডার ক্যান্সার আর লাং ক্যান্সারের বিহেভিয়ার আলাদা। এদের সবাই ওই একটা কমন প্রপার্টি, যেটা প্রথমে বললাম ওইটা রয়েছে, আমরা 4টে শ্রেণী ভাগ করে দিয়েছি।
কিন্তু ওর মধ্যে কেউ কেউ ভালো ক্যান্সার আছে, কেউ কেউ খারাপ ক্যান্সার আছে। কিন্তু তার মধ্যে ধরুন 2টি পেশেন্টের গল ব্লাডার ক্যান্সার বা 2টি পেশেন্টের ব্রেস্ট ক্যান্সার বা 2টি পেশেন্টের লাং ক্যান্সার এক বিহেভ করবে না। সেই ক্যান্সার তৈরি হয়েছে সেই মানুষটির নিজের জেনেটিক জিন্স থেকে। 2 মানুষের জিন্স এক নয়, কাজে প্রতি মানুষের ক্যান্সারের বায়োলজিক্যাল বিহেভিয়ার আলাদা হবে। কাজে একই ধরনের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ধরুন 2 মহিলা হলো, একই বয়সে হলো, একই প্যাটার্নের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার অনেক প্যাটার্ন হয়, একজনের একই চিকিৎসা হলো, একজনের রেকারেন্স হলো, একজনের হলো না। এটা আমরা প্রায়শই দেখি। রেকারেন্স যখন হয় তখন আমরা একটু হতাশই হয়ে যাই। রেকারেন্স হলেও যে সারানো যায় না তা নয়, কিন্তু মেটাস্টাসিস যদি হয়ে যায় স্টেজ 4, মানে অন্যান্য অর্গানে যদি চলে যায়, সেই ক্যান্সার ইনকিউরেবল। আমরা হয়তো টানতে পারি নানা রকম ট্রিটমেন্ট দিয়ে, আজকাল যেটা নতুন বেরিয়েছে ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এগুলো সব দিয়ে পুল করা যায়, কিন্তু আলটিমেটলি স্টেজ 4 কোনো ক্যান্সারই সারানো যায় না। স্টেজ 1 and 2 বেশিরভাগ ক্যান্সারই সারানো যায়। এই মেসেজটা দিতে হবে। স্টেজ 1 and 2 ক্যান্সার কি করে বেশি? আর্লি ডিটেকশন। ক্যান্সারের কি হচ্ছে আর্লি ডিটেকশন? আর্লি ডিটেকশন কি করে হবে? আর্লি সাইনস অ্যান্ড সিমটমস, পেশেন্টকে নিজেকে এগিয়ে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকেও টেস্ট করাতে হবে। আর ওই যে ব্যয়বহুলতা বললেন, যত রেকারেন্ট হবে ক্যান্সার তত তার খরচা বাড়তে থাকে। থ্যালাসেমিয়া কি ক্যান্সার? Thalassemia is a genetic trait, not exactly cancer. আপনি অনেক লিসনার রয়েছে। ফোনে বলুন। একজন আছেন। নমস্কার। নমস্কার। হুম। ধুলাগড়ি শীততলা থেকে বাবলু মুদি বলছি। বলুন। ডাক্তারবাবুকে অসংখ্য অসংখ্য নমস্কার। আজকে যে ডাক্তারবাবুকে পেলাম, যথেষ্ট নমস্কার জানাই। পাওয়া যায় না তো এই সমস্ত ডাক্তারবাবুদের। আচ্ছা, আমি একটা বিশেষভাবে প্রশ্ন, কিছুদিন আলোচনা হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে স্মোকিং এর বিষয়টা নিয়ে। দেখুন, সিগারেট আর বিড়ি দুটো স্মোকিং এর মধ্যে কিছু তফাৎ আছে কি? ডাক্তার বলবেন যে হ্যাঁ সিগারেট স্মোকিং বিড়ি সমান সমান, কিন্তু টোবাকো দুটোই আছে, ধোঁয়াটা দুটোই যাচ্ছে, কিন্তু বিড়িতে যে খাচ্ছি আমরা ওতে প্রাকৃতিক পাতাটা আমাদের তার মধ্যে যাচ্ছে, আর সিগারেট যে খাচ্ছি কেমিক্যাল যুক্ত পেপারটা যাচ্ছে। তাহলে কি এই দুটোর মধ্যে কি কিছুটা ডিফারেন্স হতে পারে কি? ডাক্তার বলছে এইটা একটু নিখুঁত করে প্রশ্ন করতে চাইছি। কোনো ডিফারেন্স নেই, কারণ দুটোই ইকুয়ালি ক্ষতিকারক। কারণ যে টোব্যাকোর মধ্যে যে কার্সিনোজেন গুলো আছে সেগুলো দুটোতেই সেম। আচ্ছা, রঞ্জন গৌড় থেকে প্রশ্ন করছেন, জিভে ক্যান্সার হলে কি সারে? হ্যাঁ, ওরাল ক্যান্সারের মধ্যে জিভে ক্যান্সার খুব কমন। জিভে ক্যান্সার খুব তাড়াতাড়ি ধরা পড়ে, কারণ তাকে দেখা যায়, সে ব্যথা ক্রিয়েট করে, এটা জিভে ঘা। সমস্ত ওরাল ক্যান্সারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ওরাল ক্যান্সার ভীষণ ভীষণ কিউরেবল। এবং আগেকার দিনে সে আপনাদের সিনেমার আগে অ্যাড দেখেছেন, সে সাংঘাতিক বিকৃত এই ছবিগুলো ইচ্ছে করে দেখানো। ইনফ্যাক্ট ওই যে শুটিংটা হয়েছিল তখন আমি টাটা মেমোরিয়াল হসপিটাল বম্বেতে ছিলাম, ওখানে শুটিংটা করা হয়েছিল। এবং আমি তখন জুনিয়র ডাক্তার, আমাকে বলা হয়েছিল, মানে আমাদেরকে বলা হয়েছিল সবচেয়ে খারাপ রেকারেন্ট ক্যান্সারটাকে তুলে আনো, সেইগুলোর ছবি তোলা হয়েছিল, যেগুলো আপনারা দেখেন সিগারেট প্যাকেটের উপরে বা টিভি সিনেমার আগে দেখানো হয়। আজকাল ওরাল ক্যান্সার তো কমন তো বটে ইন্ডিয়াতে, কারণ বিকজ ওরাল টোব্যাকোর জন্য, কিন্তু অনেকগুলি পরিবর্তন হয়েছে। এক হচ্ছে পেশেন্টরা আগে আসেন, তারা জেনে গেছেন যে মুখের ঘাটা যে সারছে না, 1 মাস 2 মাস হয়ে গেছে, ডেন্টিস্ট দেখিয়ে যাচ্ছেন, ঠিক সারছে না, নানা রকম চিকিৎসা হচ্ছে, আগে আসেন, কাজে আর্লি স্টেজে ডিটেক্টেড হয়। সবাই না, বেশ কিছু। স্টেজ 3-তে ডিটেক্টেড হলো, যেটা আমরা লোকালি অ্যাডভান্স বলছি, ধরুন টাং ক্যান্সার, সে টাঙের মিড লাইন ক্রস করে গেছে। এখন সার্জিক্যাল পদ্ধতি এত উন্নত হয়ে গেছে ওরা হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে, যে চেহারা বিকৃত হয় না, আমরা অ্যাকিউরেট রিকনস্ট্রাকশন করতে পারি। এটা আমাদের ট্রেনিং এর অবসময়ে ছিল না। মাইক্রোভ্যাসকুলার রিকনস্ট্রাকশন বলে। আমরা ঠিক যেরকম জিভটি ছিল ওরকম গঠন করে দেবো, ঠিক যেরকম গালটি ছিল সেরকম গঠন করে দেবো। জিভের স্বাদ একই রকম থাকবে? স্বাদ থাকবে না, মুভমেন্ট এক থাকবে, স্পিচ এক থাকবে, কিন্তু পুরো জিভটা বাদ দিলে অবভিয়াসলি টোটালি স্বাদ চলে যাবে। কিন্তু যদি হাফের 2/3 যদি বাদ দেওয়া হয়, বাকি যে নর্মাল টাংটুকু, সে কিন্তু টেস্ট দেবে, সে পেশেন্ট নিয়ে নর্মালি কথা বলবে। তার কারণ আগে আমাদের এত অ্যাডভান্স রিকনস্ট্রাকটিভ সার্জারি ছিল না। আমরা এখন শরীরের যে কোনো জায়গা থেকে সুটেবল টিস্যু
ম্যাচিং টিস্যু তুলে এনে লাগিয়ে দিতে পারি, তো শুধু ওই তার ব্লাড সাপ্লাইটা, তার ধমনীগুলো গলার ব্লাড সাপ্লাইয়ের সঙ্গে জুড়ে দিতে হয়। এটা মাইক্রোস্কোপের আন্ডারে করা হয়, সময় সাপেক্ষ, খুব ইন্ট্রিকেট অপারেশন। কিন্তু ওই মাইক্রোভাস্কুলার রিকনস্ট্রাকশনের দ্বারা আমরা সেম চেহারা, সেম কথা, অলমোস্ট নিয়ার সেম খাওয়া দাওয়া, দাঁতও বসানো যায় অন্য হাড়ের ওপরে, রেডিয়েশন উন্নত হয়ে গেছে আজকাল। সেই আগে হেড নেক ক্যান্সার একটা মুখ কালো, চামড়া পুরো, সেটা এখন হয় না। টার্গেটেড থেরাপি বেরিয়ে গেছে, কাজে ওরাল ক্যান্সার এখন খুবই কিউরেবল স্টেজ 3-তে গেলেও। লিসনার আছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি 7/2 জামিল লেন, বালিগঞ্জ, কলকাতা 19 থেকে স্বপন কুমার ব্যানার্জি বলছি। বলুন। আচ্ছা, আমার এখন বয়স 71 বছর। হুম হুম 1974-এ আমার মায়ের গলার ক্যান্সার হয়েছিল, মানে 52 বছর হয়ে গেল। তা আপনি যখন বলছেন এটা বংশগত, তাহলে আমার ব্যাপারে কিছু জানতে চাইছি। গলার ক্যান্সার বংশগত নয়, ব্রেস্ট, ওভারি মানে স্তনের ক্যান্সার, জরায়ু মানে ওভারির ক্যান্সার, কোলনের ক্যান্সার, লার্জ ইন্টেস্টাইনের ক্যান্সার বংশগত, গলার ক্যান্সার নয়। আচ্ছা, চলে আসি আমাদের পরের প্রশ্নে। আর্সেনিক কি ভীষণভাবে ক্যান্সার ঘটায়? আর্সেনিক ক্যান্সার ঘটায়, আমাদের সয়েলে প্রচুর আর্সেনিক আছে, কিছু কিছু অংশে জায়গায় পশ্চিমবঙ্গে আর্সেনিক ক্যান্সার আছে। আচ্ছা, আর এবার আপনি শুরু থেকেই অনেক উৎসাহব্যঞ্জক কথা বললেন, যে ট্রিটমেন্ট সম্ভব, রিকনস্ট্রাকশন সম্ভব, অলমোস্ট নরমাল লাইফে ফেরা সম্ভব, কিন্তু সবটাই প্রচন্ড ব্যয় সাপেক্ষ। ক্যান্সার কেন এত ব্যয়, চিকিৎসা কেন এত ব্যয় সাপেক্ষ? প্রথম কথা, চিকিৎসাটা বহুদিন ধরে চলে। ধরুন অপারেশন হলো, ক্যান্সার অপারেশন ব্যয় সাপেক্ষ, কারণ ক্যান্সার অপারেশনে লং হসপিটাল স্টে, লম্বা অপারেশন গুলি, সেই জন্য আইসিইউ স্টে আছে, এক্সপেন্সিভ অ্যান্টিবায়োটিক্স ইউজ করতে হয়, নর্মাল অ্যান্টিবায়োটিক্স ইউজ করা যায় না, কাজে অপারেশন গুলি ব্যয় সাপেক্ষ। কিন্তু অপারেশনের প্যাকেজ আছে, সবই মানে মোটামুটি ইন্স্যুরেন্স থাকলে। আর আরেকটা জিনিস আমি সবাইকে বলবো, এটা একটা বার্তা, যে প্লিজ সবাই মেডিকেল ইন্স্যুরেন্সটা করবেন এবং ভালো অ্যামাউন্টের করবেন। অনেকে 4 লাখ 5 লাখ টাকার মেডিকেল, 20 লাখ টাকার তলায় কোনো মেডিকেল ইন্স্যুরেন্স করার কোনো মানেই হয় না আজকালকার দিনে। প্রিমিয়াম তো খুবই কম, মেডিকেল ইন্স্যুরেন্সে প্রিমিয়াম খুবই কম, কাজেই অন্তত 20 লাখ টাকা মেডিকেল ইন্স্যুরেন্স একটি মধ্যবিত্ত ফ্যামিলির থাকা উচিত। আমাদের এই অনুষ্ঠান যারা শোনেন, যে পর্যায়ের লিসনাররা শোনেন, তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু এই অ্যামাউন্টটা যথেষ্ট বেশি। সেই রকম মানুষদের ক্যান্সার হলে তারা কোথায় যাবেন? আমি খরচাটা কেন সেটা আগে এক্সপ্লেন করি। এটা সার্জারি, রেডিওথেরাপিরও প্যাকেজ আছে, প্যাকেজে হয়। মেন খরচাটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। এই যে আমি তখন থেকে টার্গেটেড থেরাপি আর ইমিউনোথেরাপি বলে যাচ্ছি, নর্মাল কেমোথেরাপির খরচা তাও একটা লিমিটের মধ্যে, কিন্তু এই যে নতুন যে ট্রিটমেন্টগুলি আসছে এবং নতুন নতুন ইমিউনোথেরাপি প্রতি মাসে বেরোচ্ছে, এবং এতে ক্যান্সার কিওরের হার কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, কিন্তু এইগুলি ভয়ঙ্কর খরচা সাপেক্ষ। মানে একটা অপারেশনে যা খরচা হয়, এগুলোর একটা ইনজেকশনের দাম তার থেকে বেশি। কাজে কারণ এগুলো তো উপায় নেই, এগুলো তো কোম্পানি কন্ট্রোলড, আর কোম্পানিগুলো সব বিদেশি কোম্পানি। ইন্ডিয়ান কোম্পানিগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কিছু বানাচ্ছে এবং তার 5 গুণ বা 10 গুণ কম দামে বিক্রি করছে, কিন্তু সেই রিসার্চ তো একটা লিমিট। আমাদের দেশের কোর টেকনোলজি আমরা ডেভেলপ করতে পারি না ইন্ডিয়াতে। এই আমাদেরই লোকেরা বিদেশে বসে এগুলো তৈরি করছে, আমাদেরই ছেলেমেয়েরা বিদেশে গিয়ে এগুলো তৈরি করছে, কারণ তারা এখানে সেই সুযোগটা পাচ্ছে না সেই গবেষণা করার। সেই গবেষণা করার সুযোগটা বিদেশে আছে, ওষুধগুলি বিদেশে তৈরি হচ্ছে, আমাদের দেশের ছেলে মেয়েদের আবিষ্কার করা ওষুধ এখানে মানুষ 10 গুণ দামে কিনছে। রিভার্স ইঞ্জিনিয়ার করে আমাদের কোম্পানি যেগুলো তৈরি করছে সেগুলো সময় লাগছে। কিন্তু আজকাল সরকারের অনেক ভালো ভালো প্রকল্প রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে, কেন্দ্রীয় সরকারের রয়েছে। সেই যোজনাগুলিতে কিন্তু ক্যান্সার, আপনি জিজ্ঞেস করলেন যে শ্রেণীর মানুষরা এই প্রোগ্রাম শুনছে, যে পশ্চিমবঙ্গ সরকারের, কেন্দ্রীয় সরকারের, সবার কিন্তু এক বর্গের মানুষের জন্য প্রকল্প রয়েছে। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রয়েছে,
এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স স্কিম রয়েছে, আর্মড ফোর্সেস এর জন্য তো, সার্ভিং পার্সোনালের জন্য তো রয়েছে, রিটায়ার্ড পার্সোনালের জন্য ইস্টার্ন কমান্ড হেলথ স্কিম রয়েছে। এগুলো সমস্ত ক্যান্সার কভার করে। কাজেই নিম্নবর্গীয় লোকেদের জন্য এই যে স্বাস্থ্যসাথী, প্রাইম মিনিস্টার যোজনা, এই আয়ুষ্মান ভারত, এগুলো কিন্তু ক্যান্সার ট্রিটমেন্টটা পুরোটা কভার করে। এই হাই এন্ড মলিকিউল গুলো কভার করে না, কিন্তু অপারেশনটা কভার করে। হাই এন্ড মলিকিউল গুলো কটা লোক অ্যাফোর্ড করতে পারে। তাছাড়াও কিন্তু অ্যাডিকুয়েট ক্যান্সার চিকিৎসা হয়। সার্জারি পুরো কভার করে, রেডিওথেরাপি পুরো কভার করে, কেউ নর্মাল কেমোথেরাপি পুরো কভার করে। আমাদের এখন যেগুলো স্টেট জেনারেল হসপিটাল, SSKM ইত্যাদি, এখানে এখন অত্যন্ত উন্নত মানের ক্যান্সার চিকিৎসা হয়, আপ টু রোবোটিক সার্জারি। কাজে সবসময় যে আপনাকে বেসরকারি হাসপাতালে গিয়ে অত্যন্ত খরচা করে করতে হবে তা কিন্তু নয়। বেসরকারি হাসপাতালের বহু জায়গাগুলিতে এই স্কিমগুলি নেওয়া আছে, কিন্তু মানুষকে এগিয়ে সেগুলো নিতে হবে। তাকে নিজেকে ডাক্তারকে দেখে ক্যান্সারটা ডিটেক্ট হতে হবে। যারা মধ্যবিত্ত তাদেরকে আমি বলবো একটু বেশি প্রিমিয়াম দিয়ে একটু হাই মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখুন। শুধু ক্যান্সার তো না, অনেক রকম অসুখ আছে। যে কোনো জায়গায় যদি কেউ এই স্কিমগুলিতে না গিয়ে ইন্স্যুরেন্সে চিকিৎসা করাতে চান, কারণ সেখানে এই ধরনের হাই এন্ড মলিকুলার মেডিসিন গুলো কাভার্ড, তাহলে অন্তত 20 লাখ টাকার কাভারেজ, 20 লাখ টাকার কাভারেজের জন্য কিন্তু ইন্স্যুরেন্স প্রিমিয়াম তো বছরে হয়তো 15-20 হাজার টাকা। কিন্তু এইগুলো করে রাখা উচিত, এগুলো টেকেন ফর গ্রান্টেড করা উচিত। এখন ভারত সরকার, আমাদের স্টেট সরকারের ইন্স্যুরেন্স কাভারেজ শহরের বাইরে গ্রামে গঞ্জে বাড়াবার জন্য বিপুল প্রচেষ্টা চলছে এবং সেটা ফলও হচ্ছে। আগে আমরা অনেক পেশেন্টকে দেখতাম ক্যাশে পেমেন্ট করছে, সে সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, ইন্স্যুরেন্স কাভারেজ বেড়ে যাচ্ছে। লিসেনার উনি কে রয়েছেন আছেন? আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো, হ্যালো। বলছি আমার গিন্নির হেপাটাইটিস বি ধরা পড়েছে। তা আমার জিজ্ঞাসা, এটা কি ক্যান্সারেরই একটা অংশ? কে বলছেন, কোথা থেকে? শ্যামনগর হাসিয়া দাসপাড়া থেকে ভীম প্রামাণিক বলছি। হেপাটাইটিস বি চিকিৎসা করা যায়, হেপাটাইটিস বি নিরারোগ্য করা যায়, কিন্তু হেপাটাইটিস বি কিন্তু লিভার ক্যান্সার করে। লং টার্ম হেপাটাইটিস বি ক্যারিয়ার লিভার ক্যান্সারের একটা কজ। কারণ সেই জন্য আপনাকে একজন ভালো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা হেপাটোলজিস্টের তত্ত্বাবধানে থাকতেই হবে, যতক্ষণ না আপনার ওই ব্লাডে হেপাটাইটিস বি ডিএনএটা আরোগ্য হয়েছে, এবং তারপরেও কিন্তু চেক আপে থাকতে হবে। কারণ লিভার ক্যান্সার কিন্তু ভয়ঙ্কর ক্যান্সার, এবং লিভার ক্যান্সারের চিকিৎসাও ভয়ঙ্কর, এবং লিভার ট্রান্সপ্লান্ট ইত্যাদি অব্দি চলে যায় যদি মানুষ সে অব্দি যেতে চায় বা সে অব্দি যাওয়ার ক্ষমতা থাকে। কাজে আপনার স্ত্রীর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। লিভার ক্যান্সার ভয়ঙ্কর কেন? কেন লিভার কি পুরোটা বাদ দিতে হয়? লিভার ক্যান্সার দুরারোগ্য ক্যান্সার, কতগুলি খারাপ ক্যান্সার আছে বডি, যেগুলো মানে আমরা ব্যাড ক্যান্সার বলি। লিভার ক্যান্সার, গল ব্লাডার ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, লাং বা ইসোফেগাস ক্যান্সার। এর কারণ হচ্ছে এগুলো ধরা পড়ে লেটে, কোনো সাইন সিমটম দেয় না। ফুড পাইপ ক্যান্সার তাও সাইন সিমটম দেয়, খাবার আটকে যায়। প্যানক্রিয়াস, গল ব্লাডার, লিভার, এগুলো অনেক লেট স্টেজে ধরা পড়ে, এবং যখন ধরা পড়ে তখন সেই চিকিৎসাগুলো ভীষণ ব্যয়বহুল হয়। লিভার ট্রান্সপ্লান্ট বা মেজর লিভার সার্জারি, যেটা খুব এক্সপেন্সিভ, সেগুলো বেশিরভাগই স্কিম কভার করে না। বা লিভারের ভেতর ইন্টারভেনশনাল রেডিওলজি শুনেছেন বোধহয়, ক্যাথেটার দিয়ে ক্যাথ ল্যাবে লিভারের ভেতর এম্বোলাইজ করে দেয়, যেরকম হার্টের গিয়ে ক্যাথেটার করা যায়, সব লিভারের আর্টারিটাকেও ক্যাথেটার করা যায়, করে সেই লিভারের মধ্যে কেমোথেরাপি ড্রাগ দেওয়া যায়, লিভারের মধ্যে রেডিও অ্যাক্টিভ স্ফিয়ার ঢোকানো যায়, টেস বলে এটাকে বা টেয়ার বলে। এগুলো যে এই যে টার্গেটেড থেরাপি আছে লিভারের জন্য, এগুলো সমস্ত ভীষণ ব্যয়বহুল, এবং করেও লিভার ক্যান্সার কিন্তু খুব যে ভালো সারে তা নয়। আপনি বলছিলেন না খুব আশাব্যঞ্জক কথা বলছিলাম, আমি একটা হতাশাব্যঞ্জক কথা বললাম। গল ব্লাডার লিভার ক্যান্সার খারাপ ক্যান্সার। পেশাগত ঝুঁকি ক্যান্সারের ক্ষেত্রে কোন পেশা? অকুপেশনাল ক্যান্সার, অকুপেশনাল ক্যান্সার
হতে পারে যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, ধরুন অনেক রকম পেইন্ট ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, অ্যাসবেস্টাস ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের এইখান থেকে স্কিন, ব্লাডার ক্যান্সার যেটা বললাম স্মোকিং থেকে হয়, আরেকটা প্রধান কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস। এক ধরনের লাং ক্যান্সার অ্যাসবেস্টাস এক্সপোজার থেকে হয়। এগুলো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের বেশি, বেসিক্যালি কিছু কেমিক্যাল, সেক্ষেত্রে ওটা লেখা থাকে যে এই যারা সেই ইন্ডাস্ট্রিতে ডিল করেন সেখানে যখন তাদের নেওয়া হয় তাদের লেখা থাকে যে এই ক্যান্সারের ক্ষেত্রে প্রবণতা রয়েছে। তারা যারা কাজ করছেন তাদের জন্য প্রিভেনশন কি হতে পারে? কাজ করা তো থামাতে পারবেন না, এক্সপোজার তো চলবেই। ইন্স্যুরেন্স করে রাখা যদি হয় বা পাল না কোনো আচরণগত না, প্রিভেনশন আচরণগত কি করতে পারবে? এক্সপোজার, হ্যাঁ, মানে প্রোটেক্টিভ মাস্ক, প্রোটেক্টিভ অ্যাপারেল, সেগুলো প্রত্যেকটি ইন্ডাস্ট্রি ক্ষেত্রে যারা ইউজ করে সেগুলো অবভিয়াসলি কারণ কমায়। কিন্তু ধরুন যে অ্যাসবেস্টাস ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সে মাস্ক, সে তো ইনহেল করছে, মাস্ক পরতে পারে, নানা ধরনের অ্যাডভান্স, কিন্তু পুরোপুরি তো থামানো যাবে না, কাজে সেক্ষেত্রে একটু ডেঞ্জার রয়েছে। ফোনে কি আছে? নমস্কার। হ্যালো, হুম। নমস্কার, লক্ষ্মী মজুমদার বলছি বেলগুড়া থেকে। বলুন। সঞ্জয় দা আর মল্লিকা দিদি আর ডাক্তার বাবুকে নমস্কার জানাই। বলছি যে লিভারে ক্যান্সার হলে কিভাবে বোঝা যায়? ঠিক আছে, আপনি শুনতে থাকুন। যে কোনো ক্যান্সারের মতোই শরীর যদি বেশি দিন খারাপ থাকে, লিভার ক্যান্সারের কোনো পরিষ্কার আর্লি সাইন অ্যান্ড সিমটম নেই। যখন জন্ডিস হবে বা লিভার একদমই খারাপ হয়ে যাবে, সে তখন তো অলরেডি অনেক দেরি হয়ে গেছে। কাজে প্রথম থেকে যা বলছি, শরীরের কোনো উপসর্গ অবহেলা করবেন না, তাড়াতাড়ি দেখাবেন, টেস্ট করাতে বলবেন। অম্বল, অ্যাসিডিটি, ডিসপেপসিয়া লিভার ক্যান্সারের কারণ, কিন্তু যত লোকের অম্বল হচ্ছে তার এতটা খুব মিনিস্কুল পার্সেন্টেজে লিভার ক্যান্সার বেরোবে, কিন্তু সেটা দেখানো উচিত, কারণ আর্লি স্টেজে, খুব আর্লি স্টেজে ধরা পড়লে লিভার ক্যান্সার কেরোবে। ধরাটার জন্য সচেতনতা জনসাধারণের, ফ্যামিলি ফিজিশিয়ানের খুব জরুরি। পরিতোষ মাইতি বলছেন, আলোচনা খুব সুন্দর হচ্ছে, ক্যান্সার কতটা সংক্রামক? একদমই সংক্রামক নয়, ক্যান্সার কোনোভাবেই সংক্রামক নয়। চমৎকার এখানে মন্তব্য এসেছে, একজন বলছেন যে আমার অনেক ভুল ধারণা কাটলো আপনাদের আলোচনা শুনে। ফেসবুকে আমাদের বন্ধুরা সেসব বলছেন। ফোনে আরেকজন কেউ রয়েছেন, তার প্রশ্নটা নেওয়া যাক। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? আমি কলমতলা থেকে সুজিত দাস কথা বলছি। বলুন। হ্যাঁ, ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন, যে আমি কাগজে দেখেছিলাম যে বিদেশে ক্যান্সারের ভ্যাকসিন বেরিয়েছে, এটা কি আমাদের দেশে প্রযোজ্য এবং কি এখনো চালু হয়েছে? এইটাই একটু। নমস্কার। ক্যান্সারের যে ভ্যাকসিনটি বিদেশে এবং আমাদের দেশে চালু, সেটা সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন মেয়েদেরকে দেওয়া হয় পিউবার্টির সময়। সেটা টেস্টেড, সেটা ইউএসএফডিএ আমাদের সরকারের দ্বারা অ্যাপ্রুভড। সেইটা, বাকি যে ক্যান্সার ভ্যাকসিন, এটা নিয়ে প্রচুর গবেষণা চলছে। দেখুন, ক্যান্সারের ব্যাপারটা কি জানেন তো, ক্যান্সার সেল অমর। আমাদের সব শরীরের সব সেল এর একটা লাইফ সাইকেল আছে, সে থাকে, তারপর সে সেল নর্মাল একটা ডেথ হয়ে যায়। যে সেলটার মধ্যে ক্যান্সারাস চেঞ্জ এলো, সে সেলটা কিন্তু বৃদ্ধি পেতে থাকলো, তার সন্তানেরা বাড়তে থাকলো, সেই সেলগুলি মরে না। সেই জন্যই সে সেলগুলো বাড়তে 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 পিণ্ডটি তৈরি হয়, ছড়াতে থাকে। তো ভ্যাকসিন কেন, অনেক দিক দিয়েই গবেষণা চলছে যে সেলটি কেন মরছে না, মানে সেলটি কেন অমর। এখানে প্রশ্ন চলে আসছে অমরত্বের, মানে মানুষের সেল কেন অমর হয়ে যাচ্ছে, এজ কেন করে সে সেলটা নর্মাল এজিং হয়ে, সমস্ত সেল এজিং হয়ে মরে আমাদের শরীরে, ক্যান্সার সেল এজ করে না, সে মরে না। এই যে নর্মাল মরাটাকে বলে অ্যাপোপ্টোসিস, সব সেলের অ্যাপোপ্টোসিস হয়, ক্যান্সার সেলের হয় না। তাহলে আমরা যেদিন
এজিং এর সমস্যাটা সলভ করতে পারবো বা একটা অমরত্বের সূত্র খুঁজে পাবো আমাদের জেনেটিক এর মধ্যে, সেই দিনে কিন্তু আমরা ক্যান্সারের মূলটাকে ধরতে পারবো। ততদিন অবধি আমাদের সেই যুগান্তকারী আবিষ্কারটা কিন্তু হবে না, যতদিন না আমরা অমরত্বের কারণ খুঁজে পাচ্ছি। কারণ ক্যান্সারের সঙ্গে এজিং এবং অমরত্বের ডাইরেক্ট রিলেশন রয়েছে। একটা প্রশ্ন রয়েছে ফেসবুক পেজে, ক্যান্সার কি কোনো জীবাণু নাকি কোষের কার্যকলাপ ব্যাহত হওয়া? সুব্রত মান্না ব্যাঙ্গালোর থেকে। এই প্রশ্নের উত্তর আমরা ইতিমধ্যেই আমরা আলোচনায় প্রথমে এসেছি। এটা এসেছি আলোচনায়, যে সেলটি অকারণে বাড়তে শুরু করে এবং মরে না এবং বংশবৃদ্ধি করতে থাকে, একটা পিণ্ড তৈরি করে, তারপর সেই পিণ্ড থেকে ছিটকে ছিটকে সেল গিয়ে ব্লাডের মধ্যে দিয়ে গিয়ে অন্যান্য অর্গানে গিয়ে কলোনি স্থাপন করে, ঠিক একটি সৈন্যবাহিনীর মতো, সেই হচ্ছে ক্যান্সার। ফোনে আছেন, নমস্কার। নমস্কার, আমি উজ্জ্বল মন্ডল বলছি দুর্গাপুর থেকে। বলুন। জানতে চাই ডাক্তারবাবু আপনার কাছে যে কোন কোন খাবার খেলে বিশেষত মানে এই রোগটাকে, মারণ রোগটাকে আটকানো অনেকটাই সম্ভব হয়ে উঠতে পারে, মানে কোন জাতীয় খাবার বা কি কি খাবার খেলে? দেখুন, এখানে খুব ইম্পর্টেন্ট, আপনারা হয়তো দেখেছেন ইন্টারনেটে সুগার নিয়ে খুব লেখালেখি হচ্ছে, সুগার খেলে ক্যান্সার বেড়ে যায়, সুগার অ্যাভয়েড করুন। এটা একদম ভুয়ো কথা। ক্যান্সার পেশেন্ট আমাকে জিজ্ঞেস করেন আমি কি সুগার খেতে পারি? অফকোর্স খেতে পারেন। সুগার বেশি খেলে ক্যান্সার এরকম কোনো এভিডেন্স নেই, এরকম একটা চলছে, এটার কোনো সায়েন্টিফিক বেসিস নেই। অনেক রকম খাবার খেতে বলা হয় যে এটা খেলে ক্যান্সার প্রিভেন্ট হয়, ওটা খেলে ক্যান্সার প্রিভেন্ট হয়, এটা খান, বিভিন্ন ফলের কথা বলা হয় ইত্যাদি। একটি জিনিসেরই ডাইরেক্ট সায়েন্টিফিক এভিডেন্স আছে ক্যান্সার প্রিভেনশন, সেটা হচ্ছে হলুদ। হলুদ খাওয়ার একটা ডাইরেক্ট প্রিভেনশন রয়েছে। অনেকে সকালে কাঁচা হলুদ খান, প্রিভেন্ট হবে এরকম কোনো কথা নেই, লোকে খান, কিন্তু এভিডেন্স রয়েছে, সায়েন্টিফিক এভিডেন্স রয়েছে। আরো অন্যান্য জিনিস নিয়ে রিসার্চ হচ্ছে, নিম নিয়ে রিসার্চ হচ্ছে, কিন্তু এখনো সে রিসার্চের সময় লাগে, 5-10 বছর দেখতে হয়, অবজার্ভ করতে হয়, এখনো এভিডেন্স আসেনি। নর্মাল আমাদের খাওয়া দাওয়ার মধ্যে রেড মিট কম খাওয়া উচিত, ফ্যাটি ফুড কম খাওয়া উচিত। আমাদের দেশে ক্যান্সার খাচ্ছে কারণ আমরা নর্মালি আমাদের নর্মাল খাওয়া দাওয়া ছেড়ে পাশ্চাত্য ধরনের খাওয়া দাওয়ার দিকে বেশি চলে গেছি। আমরা অনেক শাকসবজি খেতাম, অনেক শুক্তো টুক্তো, এইসব নিম বেগুন চলতো, এগুলো আমরা কমিয়ে দিয়েছি। আমরা ওয়েস্টার্ন ডায়েটের দিকে চলে গেছি, রান্নায় তেল বেশি, মশলা বেশি, এটা কমাতে হবে। গ্রিন লিফি ভেজিটেবল, শাকসবজি, আমাদের যেগুলো ট্র্যাডিশনাল বাঙালি খাওয়া ছিল, মাছ, চিকেন মানে হোয়াইট মিট, এগুলো হেলদি, এগুলো থেকে ক্যান্সার হয় না। ফ্যাটি ফুড, রেড মিট, এগুলো অ্যাভয়েড করা উচিত। অ্যালকোহল পরিমিত, টোব্যাকো একদম নয়। রোজ 0.5 ঘন্টা এক্সারসাইজ, মেয়েদের ভ্যাকসিন, মেয়েদের ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, প্রতিটি মানুষের অ্যানুয়াল হেলথ চেকআপ। ক্যান্ড ফুড, প্রসেসড মিট, একদম প্রসেসড মিট ইজ আ, এই দিকটা প্রসেসড ফুড নিয়ে অনেক রিসার্চ চলছে, তবে জেনারেল এভিডেন্স ইন্ডিকেট করছে ক্যান্সারাস, মানে ওয়ান অফ দ্য, মানে ক্যান্সার করার প্রবণতা বেশি থাকে। প্রসেসড ফুড অ্যাভয়েড করা উচিত। লাইফস্টাইল মডিফিকেশন কি হেল্প করবে? লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে এগুলি বললাম। বেশ, সময় একদম শেষ, আর মাত্র 50 সেকেন্ড আপনাকে পাবো। আজকের এই দিনটাতে দাঁড়িয়ে আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে এসেছেন, আমাদের সমস্ত দর্শক এবং শ্রোতাদের জন্য, আমাদের জন্য আপনার টেকঅ্যাওয়ে মেসেজ কি? টেকঅ্যাওয়ে মেসেজ হচ্ছে, ক্যান্সার তো একটা মানুষের হয় না, একটা পরিবারের হয়, একটি পরিবারকে হিট করে। যখন ডায়াগনোসিসের একটা হতাশা, একটা পরিবারটির মধ্যে চলে আসে। আমার আজকের মেসেজ হচ্ছে, অতটা হতাশ হওয়ার কারণ আজকের দিনে নেই। 50-60% বেশি পেশেন্ট আমরা কিওর করে দিতে পারি। এটা আরেকটি অসুখের মতো, একে ফেস করতে হবে মানুষটিকে, পরিবারটিকে। স্ট্রাগল আছে, 6 মাস 8 মাস ধরে চিকিৎসা চলবে। সবসময় যে খরচা সাপেক্ষতা নয়, প্রচুর ব্যবস্থা রয়েছে কম খরচাতে চিকিৎসা করা, এবং সেগুলো একবারে গুড চিকিৎসা। কাজে ক্যান্সার ইজ নট আ ডেথ সেন্টেন্স। ক্যান্সার হলে অতটা হতাশ হওয়ার নেই, এর আনসার আজকে আছে। অজস্র ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ডক্টর সৈকত গুপ্ত, সার্জিক্যাল অনকোলজিস্ট, এবং আজকে আমরা আরোগ্যতে আলোচনা করলাম যেটা
বিশেষ করে ক্যান্সারের লক্ষণের সঙ্গে সঙ্গে ক্যান্সারের প্রিভেনশন।